লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম হাজির হয়েছি নতুন একটি ভিন্নধর্মী ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি মূলত আমার অফিসের কলিগের বড় বোনের ঘটনা। আমার কলিগ আমাকে ঘটনাটি নিজের ভাষায় শেয়ার করেছেন, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার কলিগের বড় বোনের ভাষায় আপনাদের সামনে ঘটনাটি উপস্থাপন করছি। আমার কলিগের বোনের আসল নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না, এর কারণ আজকের এই ঘটনাটি এমনও হয় এই ব্যাপারে আসলেই আমার জানা ছিল না। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরে ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। ঘটনার স্বার্থে আমি ধরে নিচ্ছি আপুর নাম সাজিয়া। বলছেন সাজিয়া আপু। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com-এর শ্রোতা, আমার নাম সাজিয়া। আজ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যা হয়তো আপনারা অনেকেই সম্পূর্ণ শুনবেন বা শুনবেন না। অনেক ঘটনার ভিড়ে হয়তো আমার জীবনের এই ঘটনাটিও চাপা পড়ে যাবে, কারণ আমার ঘটনায় না আছে কোনো চাকচিক্য আর না আছে এর কোনো শেষ। আমি শুধু একটি কথাই বলবো, আর তা হলো এই ঘটনাটি বেশ অদ্ভুত এবং আমি নিজেও জানি না এমন একটি ঘটনা আমার সাথেই কেন ঘটলো বা কিভাবেই ঘটলো। ঘটনা শুরু করার আগে আমি একটু নিজের ব্যাপারে সবাইকে অবগত করতে চাই। আমি খুব ভালো একটি পরিবার থেকে এসেছি এবং ছোটবেলায় পঞ্চগড়ে থাকতাম। বাবা মা চাচা চাচি সবাই মিলে একটি বড় যৌথ পরিবারে থাকতাম আমরা। আমার বাবা এবং চাচার অনেক বড় বড় কিছু ফ্যাক্টরি ছিল। আপনারা আন্দাজ করতে পারেন জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবারের মধ্যে যেখানে আপনার চাচারা, ফুপুরা এবং আপনারা সবাই একসাথে থাকেন, সেখানে পরিবারটা কতটা বড় হতে পারে। চাচার বাচ্চারা, ফুপুর বাচ্চারা, আপনি ও আপনার নিজের ভাই বোন সবাই মিলে বাড়িটি যেন সবসময় হই হুল্লোড়ে মেতে থাকে। কিন্তু যৌথ পরিবারের অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধাও আছে। সুবিধা হলো এখানে এক ধরনের পারস্পরিক ঐক্য অনুভূত হয়। আপনাদের সুখ দুঃখ ও আনন্দে সামিল হওয়ার জন্য আপনাদের পাশে সবসময় কেউ না কেউ থাকে। বাড়িতে সবসময় উৎসবের মতো একটা আমেজ লেগেই থাকে। কিন্তু এর পাশাপাশি আরও কিছু চ্যালেঞ্জও আছে, যা আপনাদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। হতে পারে সেসব চ্যালেঞ্জের মধ্যে আছে কারো বদনজর বা জাদু। যখন মানুষ যৌথ পরিবারে থাকে তখন অনেকেই আপনাদের প্রতি কোনো কারণ ছাড়াই হিংসা করতে শুরু করে। আপনাদের ভালো সহ্য করতে পারে না। আপনাদের কোনো ভালো কিছু হলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আর সেই হিংসা এবং জ্বালাকে দূর করতে তারা অনেক সময় দুটি জিনিসের সাহায্য নেয়। এক হলো বদনজর, আরেক হলো কালো জাদু, যার মাধ্যমে তারা নিজেদের হিংসা আর অহংকারকে তৃপ্ত করার জন্য, অন্যদের বিধ্বস্ত করার জন্য ঘৃণিত এক মরণ খেলায় মেতে ওঠে। আমার সাথেও এমন একটি ঘটনা ঘটেছিল, যা 1995 বা 96-এর দিকে ঘটে। আমার বয়স তখন 14-15 বছর হবে। তখন থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। এর কারণ আমি ছোট থেকেই আহামরি সুন্দরী না হলেও দেখতে শুনতে বেশ ভালোই ছিলাম, আর সে সময় ছেলে মেয়েদেরও খুব তাড়াতাড়ি বিয়ে দেয়া হতো। তাই আমার জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে। আমাদের পরিবারের অর্থ সম্পদ আল্লাহর রহমতে ভালোই ছিল, তাই আমার জন্য সম্বন্ধ আসছিল অনেক ধনী পরিবার থেকে। কিন্তু সেই সময় আমার সঙ্গে যা ঘটলো তা শুনলে হয়তো প্রথমবারের মতো আপনাদের কারো বিশ্বাসই হবে না। আমার সেই সময় থেকেই কেন জানি না মনে মনে একজন লোককে আমি ভাবতাম। আমি জানি না এর কারণ কি। ধীরে ধীরে আমার মনে লোকটির চেহারা গড়ে উঠতে থাকলো, আর আমি কিভাবে যেন স্বপ্নে দেখতে শুরু করলাম তাকে। তার কথা ভাবলেই কেন জানি না মনে হতো উনি হয়তো আমার স্বামী। মানুষটার চেহারার একটি ছবি আমার মনে আসতে থাকে। আমি আগে কখনোই এমন চেহারার কাউকে দেখিনি। আমি জানি না সে কে বা এমন দেখতে আসলেই কেউ আছে কিনা। যেদিন থেকেই আমার জন্য সম্বন্ধ আসতে শুরু করলো, সেই সময় থেকেই সে ব্যক্তি হঠাৎ করেই আমার মাথায় চলে আসতো এবং আমার জন্য আসা বিয়ের সম্বন্ধ থেকে আমাকে দূরে রাখতে চাইতো। আমি কিছুই বুঝতে পারছিলাম না এই ব্যাপারে এবং কাউকে জিজ্ঞেসও করতে পারছিলাম না কিছু। কিন্তু কেন জানি না তাকে দেখে আমার মনে একটি অদ্ভুত ভালোবাসার অনুভূতি হতো, মায়া হতো। মনে হতো এই ব্যক্তিই আমার স্বামী। এ কারণেই আমার জন্য যত ভালো সম্বন্ধই আসুক না কেন আমি বারবার সেগুলো প্রত্যাখ্যান করছিলাম। আমার পরিবারের লোকেরা আমাকে জিজ্ঞাসা করতো আমি এত ভালো ভালো সম্পর্ক কেন ফিরিয়ে দিচ্ছি, আর আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আমি তাদেরকে কি বলবো? আমার এই কথা কে বিশ্বাস করবে? কেউ না, কেননা এমন কিছু না আগে কেউ কখনো শুনেছে বা ঘটতে দেখেছে। তাই আমি এই ব্যাপারে কাউকে কিছু জানাতে পারিনি। যে ব্যক্তিকে আমি দেখতাম সে আমার বয়সী ছিল না। তাকে দেখে মনে হতো তিনি আমার থেকে প্রায় 10-15 বছরের বড় হবেন। তবুও না জানি কেন আমার মনে হচ্ছিল এই লোকটিকে আমি চিনি এবং ইনি আমার স্বামী। এসবের মাঝেই আমার খুব উচ্চ বংশীয় এক পরিবার থেকে সম্বন্ধ এলো এবং আমার পরিবার জোর করে আমাকে সেই পরিবারের বড় ছেলের সাথে এঙ্গেজমেন্ট করিয়ে দিল। আমি খুব বিরক্ত হয়েছিলাম আর মনে মনে খুব ভয়ও হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আমি আগে থেকেই বিবাহিত এবং আমার বিয়ের আয়োজন হচ্ছে, এটা ঠিক না। যেদিন আমার এঙ্গেজমেন্ট হলো সেদিন রাতে আমি সেই ব্যক্তিকে আমার ঘরে দেখলাম। তিনি তার চোখ মুখে প্রচণ্ড রাগ নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু কেন জানি না তাকে দেখে আমি বিন্দু
হচ্ছিল আমি হয়তো এঙ্গেজমেন্ট করে বড় কোনো ভুল করে ফেলেছি। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। যে অচেনা ব্যক্তিকে আমি প্রায় রোজ দেখতাম, তিনি শুধু আমার রুমে উপস্থিত হয়ে আমার দিকে তাকিয়েই থাকতেন, কখনো কিছু বলতেন না। আমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমার মনের অনুভূতি পরিবর্তিত হয়নি। আমার তখনও মনে হচ্ছিল এই ব্যক্তি আমার স্বামী। আমি এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, আর এ কারণেই আমি কিছুদিন পর বিনা কারণে সেই এঙ্গেজমেন্টটাও ভেঙে দিলাম, যার ফলস্বরূপ আমার মা বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। সবাই আমার প্রতি বিরক্ত হলেন প্রচণ্ড পরিমাণে। তারা নিজেদের মনে ভাবছিলেন আমি কেন এবং কিভাবে এমন একটি কাজ করতে পারলাম। আমি যখন একা একা থাকতাম তখন আম্মু প্রায়ই আমাকে বলতেন, যদি তোমার পছন্দের কেউ থাকে আমাদেরকে বলো, প্রয়োজনে আমরা তোমার বিয়েটা সেখানেই করিয়ে দেব, কিন্তু এভাবে নিজের পরিবারকে কষ্ট দিও না। আম্মুর কথা শুনে আমি নির্বাক থাকতাম, কিন্তু আমি আম্মুকেই বা কি জানতে পারতাম যে মানুষটাকে আমি দেখতে পাচ্ছিলাম আমি নিজেই তো জানতাম না সে কে আর তার বাসস্থান কোথায়। সে কি আদৌ কোনো মানুষ? দেখতে দেখতে আমার বয়স বাড়ছিল, আর আমি প্রায় সব সম্পর্কগুলো থেকেই নিজেকে দূরে সরিয়ে রাখছিলাম। আমার পরিবারও এই ব্যাপারে আমার উপর নজর রাখছিল। সময়ের স্রোতে আমার বয়স 25 থেকে 26 হয়ে গেল। আমার মা বাবাও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। শেষমেশ তারা আমার সামনে এমনভাবে বিয়ের চাপ দিতে শুরু করলেন যে আমি আর কিছুতেই মানা করতে পারলাম না। আম্মু আমাকে বললেন তারা চান তাদের মৃত্যুর আগে তাদের চোখের সামনে আমি যেন বিয়ে করি। মেয়ের বিয়ে হতে দেখাটা আমাদের সমাজে এবং মা বাবার কাছে বেশ ইমোশনাল একটা ব্যাপার। অন্যদিকে বাবা মায়ের এই কথা শুনে কোনো সন্তান কি আর বেঁকে বসতে পারে? আমিও পারিনি। আমি আমার বাবা মায়ের কাছে হার স্বীকার করি। অন্যদিকে আমি আমার মন দিয়ে রেখেছি সেই 14-15 বছর আগে থেকেই সেই মানুষটিকে যাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। তিনি প্রতিদিন আমার ঘরে এসে আমাকে দেখতেন এবং শুধু দাঁড়িয়ে গোপনে আমার দিকে তাকিয়ে থাকতেন। না আমি তাকে কিছু বুঝতে দিতাম, আর না তিনি আমাকে কিছু বোঝাতেন। আমরা দুজনেই একে অপরকে দেখার মধ্যে এতটাই মগ্ন থাকতাম যে যখন আমার হুঁশ ফিরত তখন এতটুকু মনে থাকতো না যে আমি তাকে বাস্তবে দেখেছি নাকি কল্পনায়। যাই হোক, শেষমেশ বাবা মায়ের সামনে আমি আত্মসমর্পণ করেছিলাম। আমি ওদের বললাম, আমার জন্য যে সম্বন্ধই তোমাদের পছন্দ হোক না কেন আমি সেটাই করব, আমি মানা করব না। এর কিছুদিন পর আব্বুর এক বন্ধুর ছেলের সম্বন্ধ এলো, যিনি কিনা আমার থেকে বয়সে প্রায় দ্বিগুণ বয়সী ছিলেন। না চাইতেও আম্মু আব্বু আমার বিয়ে তার সঙ্গেই দিয়ে দিলেন। আমি অনেক প্রতিবাদ করেছিলাম, কিন্তু কেউ আমার একটা কথাও শুনল না। কাজী যখন কবুল বলার জন্য বললেন তখন আমি মাথা নেড়ে না বললাম। আব্বু আমার মাথার নিজ হাতে 2 বার হ্যাঁ সূচকভাবে নাড়িয়ে দিলেন। আমি তো বিয়েতে রাজিই ছিলাম না, আর যেটা সম্মতি ছাড়া হয় সেটা বিয়ে নয়। কিন্তু আমাদের সমাজের হিসাব অনুযায়ী এটাকেও বিয়ে বলা হয়, এবং একজন নারীকে সবকিছুই সহ্য করতে হয়। আমি যাকে বিয়ে করেছিলাম সে অস্ট্রেলিয়ায় থাকতো। বিয়ের পর আমিও তার সাথে অস্ট্রেলিয়ায় চলে গেলাম। কিন্তু আমার ভাগ্য ছিল মন্দ। যে লোকটাকে আমি বিয়ে করেছিলাম সে ছিল একজন সাইকোপ্যাথ। আমি তার প্রতি কোনো প্রকার সম্মান দেখিয়ে কথা বলবো না। সবসময় আমাকে মানসিকভাবে সে টর্চার করতো, মারপিটও করতো। আমার অবস্থা এমন ছিল যে আমি সবসময় কাঁদতাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম, হে আল্লাহ, হয় তুমি আমাকে তুলে নাও, নয়তো এই অসুস্থ স্বামীকে ভালো করে দাও। বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে কখনোই নিজের স্ত্রীর মর্যাদা দেয়নি। যেদিন আমি বিয়ে করলাম সেদিন রাতেও তাকে আমি প্রচণ্ড রাগান্বিত অবস্থায় দেখেছিলাম। আমি সব সহ্য করতে করতে ডিপ্রেশনের শিকার হয়ে যাই। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে আমার স্বপ্নে দেখা সেই স্বামীর কাছে একটিবার নিয়ে যান। আমি জানি না কেন, কিন্তু তিনি ছিলেন আমার জীবনের একটি অংশ। এই কথাটি বলার কারণ হচ্ছে এই ঘটনার অংশটি আপনাদের পরের অংশ বুঝতে অনেক সহযোগিতা করবে। বিয়ের আগে আমার জন্য আমার পরিবারের লোকজন এবং আত্মীয়রা অনেকেই আমাদের বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে চাইতেন, কিন্তু মা বাবা কোনো না কোনো কারণ দেখিয়ে তাদের সম্পর্কগুলো নাকচ করে দিতেন, আর তারপর শুরু হয়ে যেত শত্রুতা। এরপর থেকেই আমাদের বাড়িতে কিছু ঘটনা ঘটতে লাগলো। মনে হচ্ছিল যাদেরকে আমার পরিবার আমার বিয়ের জন্য মানা করেছিলেন তারা হয়তো জাদুর মাধ্যমে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। এর প্রথম ফলাফল ছিল আমার জীবনের এই করুণ দশা। আমি কি পরিমাণ বেহাল জীবন কাটাচ্ছিলাম, আর আমার স্বামী কেমন মানুষ ছিলেন তা আমি ছাড়া কেউ জানতো না, কেউ আন্দাজও করতে পারবে না। আমার স্বামী সবসময় আমাকে মানসিকভাবে নির্যাতন করার জন্য সুযোগ খুঁজত। আমার বিয়ের কয়েক বছর পর আমার ভাই বোনদের বিয়ে হলো, কিন্তু তাদের সাথেও আমার মতো একই রকম ঘটনা ঘটতে লাগলো। সবসময় ঝগড়া মারামারি চলতেই থাকলো। কখনো দেখা যেত কারো সহজ বিয়ের সম্বন্ধ হতো না, আর যদি হতো তাহলে সেটা কোনো না কোনোভাবে ঝগড়া মারামারি আর তালাকের দিকে চলে যেত। একদিন ঘরের খাটের ভেতরে অনেকগুলো তাবিজ পাওয়া গেল, আর তাবিজগুলো ছিল রক্তে ভেজা। তাবিজগুলো আমার পরিবার মাটিতে চাপা দিয়ে দেয়। এই তাবিজগুলোর রং একদম লাল হয়ে গিয়েছিল।
এর কিছুদিন পর চারা গাছ লাগানোর জন্য মাটি খোঁড়া হলো, কিন্তু মাটির নিচ থেকে একটি হাড়ি বের হলো, যার মধ্যে অনেকগুলো কাগজ আর অনেকগুলো তাবিজ পাওয়া গেল। এই তাবিজগুলোর ওপর অদ্ভুত রকম কিছু লেখা ছিল এবং আমার ভাই বোনদের নাম লেখা ছিল সেখানে। তাবিজগুলো বের হওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের সুস্থ সবল আব্বুর আকস্মিক মৃত্যু হয়ে গেল। আব্বুর মৃত্যু হওয়ার পর আম্মু অসুস্থ হয়ে পড়লেন। আম্মুর অসুখের কারণও কিছুই বোঝা যাচ্ছিল না। অবশেষে আম্মু মানসিক রোগীর মতো আচরণ শুরু করলেন। তিনি একাই বসে বসে এমনভাবে কথা বলতেন যেন তিনি তার সামনে উপস্থিত কারোর সঙ্গে কথা বলছেন। যখন আমার ভাই বোনেরা জিজ্ঞেস করত, আপনি কার সাথে কথা বলছেন, তাদের কথা শুনে আম্মু অবাক হয়ে তাদের দিকে তাকাতেন আর বলতেন, আমি তো কারোর সাথে কথা বলছি না। এক রাতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আমার ভাইয়ের ফোন আসলো এবং তিনি জানালেন যে আম্মু সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। সে বলল, হাপু, তুমি কিছুদিনের জন্য দেশে এসো, আম্মু তোমাকে দেখতে চাচ্ছেন। আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইনি। আমি এখানে এক প্রকারের জাহান্নামে বসবাস করছিলাম। আমার আম্মুকে দেখতে যাওয়ার থেকে বেশি আগ্রহ ছিল আমার স্বামীর কাছ থেকে দূরে সরার। আম্মুর দুরবস্থার কথা শুনে আমার স্বামী আমাকে আর আটকাতে পারল না এবং আমি পরের ফ্লাইটে দেশে চলে গেলাম। যখন বাড়ি পৌঁছালাম তখন রাত 1:30টা। বাড়ি পৌঁছে সেখানকার অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের চাচা ফুপিরা সেখান থেকে চলে গিয়েছেন। বেশিরভাগ রুমগুলো সেখানে শুনশান অবস্থায় পড়ে আছে। আমাদের বাড়িটা অনেক বড় হওয়ায় তা এত বেশি শুনশান মনে হচ্ছিল যেন সেখানে হয়তো কেউ থাকেই না। আমার এমন মনে হবার কারণ হচ্ছে আগে এখানে কত লোক থাকতো যা আমি দেখে অভ্যস্ত, তাই আজ পর্যন্ত কখনোই আমার এমন কোনো অনুভূতি হয়নি। এসব চিন্তা করতে করতেই যখন আম্মুর রুমে গেলাম সেখানে আমার ছোট ভাইকে পেলাম। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, বলতো আসলে আম্মুর কি হয়েছে? তিনি কি আসলেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন না অন্য কিছু? তুমি লুকাচ্ছ না তো কিছু? আমি আম্মুর অবস্থা জানি না এমন না, সেজন্যই বলছিলাম কিছু হয়ে থাকলে আমাকে বলো। আমার কথা শুনে আমার ভাই বলল, আম্মু তো ভালোভাবেই বিছানায় ঘুমাচ্ছিলেন। যখন আমি সকালে উঠলাম দেখলাম নিচের দরজার সামনে পড়ে আছেন আর সিঁড়িতে প্রচুর রক্ত, কিন্তু সেই রক্তের গ্রুপ আম্মুর রক্তের গ্রুপ এক নয়। আমি সেই রক্ত পরীক্ষা করাই, কারণ আম্মুর গায়ে তেমন চোট ছিল না যার জন্য সিঁড়িতে এভাবে রক্ত পড়ে থাকতে পারে। বাসার অবস্থা তো তুমি জানোই, তাই আমি এই কাজটা করলাম। ভাইয়ের কথা শুনে আমি তাকে আর কিছু বললাম না, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আম্মু ঘুম থেকে উঠলেন তখন আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওনার শরীরে এই আঘাত কিভাবে আসলো আর সিঁড়ি থেকে কিভাবে পড়লেন, তখন তিনি বললেন, আমি নিজেও জানি না রে মা, আমি তো রাতে ভালোভাবেই ঘুমিয়েছিলাম। সকালে যখন উঠলাম দেখলাম আমি হাসপাতালে। প্রথমে আমার মনে হলো হয়তো আম্মুর বয়স হয়েছে, উনি রাতে হয়তো কাজের জন্য উঠেছিলেন, কিন্তু এই ব্যাপারটা খুবই অদ্ভুত যে আম্মুর কোনো কিছুই মনে ছিল না। আমার ভাই বলল, হাপু, আমাদের পরিবারের উপর কেউ মনে হয় জাদু করেছে। মনে আছে সেই তাবিজগুলোর কথা, যেগুলোর কথা ফোনে তোমাকে বলেছিলাম? আর আমাদের বাড়ির উঠোনে তাবিজের হাড়ি বের হওয়া, আব্বুর হঠাৎ মৃত্যু, আর আম্মুর স্বাস্থ্যের অবস্থা দেখো দিন দিন খারাপই হচ্ছে। আর তাছাড়া আমরা ভাই বোনেরা কেউ কি খুশি আছি? সবাই নিজেদের জীবন নিয়ে বিরক্ত। আমি আমার ভাইয়ের কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বললাম, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, আমিও এমন কিছুই ভাবছি। হতে পারে আমাদের পরিবারের ওপর অদৃশ্য কোনো অশুভ শক্তির উপস্থিতি আছে। ভাই আমার কথা শুনে গভীর চিন্তা করতে শুরু করলো। আমি নিজের রুমে চলে এলাম। ঘরে যখন গেলাম তখন আমার নিজের ঘরটাও আমার কাছে খুব শুনশান লাগছিল। যদিও আমার শৈশব আর যৌবন এই ঘরেই কেটেছে, তবুও মনে হচ্ছিল এই ঘরগুলি যেন ঠিক আগের মতো নেই। আমি বাড়িতে আসার কয়েক মাস আগেই ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছিলাম। আমি মেয়েকে নিয়ে রুমে শুয়ে তাকে ঘুম পাড়াচ্ছিলাম। হঠাৎ আম্মু রুমে প্রবেশ করলেন। আম্মু ধীরে ধীরে এসে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রেখে বললেন, এতদিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে। আজ তুমি আমার কাছে আমার রুমেই ঘুমাও। আম্মু জানতেন আমার অভ্যেস আলাদা ঘরে ঘুমানো। এই কথা জানার পরেও আম্মুর প্রস্তাব শুনে আমি অবাক হলাম। ভাবলাম হয়তো আম্মু ভয় পাচ্ছেন, তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে আম্মুর সাথে তার রুমে চলে গেলাম। রাত প্রায় 2টা। আমি আর আমার মেয়ে ঘুমিয়ে আচ্ছন্ন। আম্মু আগের মতোই ঘুমিয়ে গিয়েছেন। হঠাৎ রুমের দরজায় একটি নক শুনলাম। প্রথমে আমি চমকে উঠে ঘড়ির দিকে তাকালাম। হ্যাঁ, রাত 2টা। বিছানায় আধশোয়া অবস্থা থেকেই আমি জিজ্ঞেস করলাম, কে কে বাইরে? কি চাই এত রাতে? তখন বাইরে থেকে আমি যে আওয়াজ শুনলাম তা শুনে আমার আত্মা শুকিয়ে গেল। বাইরে থেকে আম্মুর আওয়াজ এলো। আম্মু বলছেন, দরজা খুলো মা, আমি তাহাজ্জুদে নামাজ পড়ে আসবো বলেছিলাম না, দরজা লাগিয়ে দিয়েছো কেন? আমি উঠে বিছানার অপর পাশে শোয়া আমার আম্মুর দিকে তাকালাম। সেখানে আমি আম্মুকেই দেখলাম, কিন্তু তার মুখ ছিল মারাত্মক বিচ্ছিরি এক চিলতে হাসি সেখানে। আমি তার চেহারা দেখে দ্রুত উঠে রুমের দরজা লাগিয়ে দিলাম। দেখলাম আম্মু দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, আম্মু বাইরে কখন গিয়েছেন? আমার আম্মু আমার কথা শুনে বললেন, কি বলছো এসব? আমি বাইরে যাবে কেন? আমি তো তোমার রুমেই নামাজ পড়ছিলাম। এই রুমে তো
আমি আসিনি। তোমাকে আসার আগেই তো বললাম তুমি দরজা লাগিও না, আমি নামাজ পড়ে আসবো, কিন্তু তুমি দরজা লাগিয়ে দিয়েছো। আমি আম্মুর কথা শুনে হতভম্ব হয়ে রইলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কিন্তু আম্মুকে আমি কিছু বুঝতে দিলাম না। আম্মু রুমে প্রবেশ করে আবার জায়নামাজ বিছিয়ে দিলেন। তার উপর বসে তিনি আমাকে বললেন তিনি কিছুক্ষণ জিকির করবেন, আমি যেন আরাম করে ঘুমিয়ে যাই। এরপর আমি বিছানায় শুয়ে পড়লাম এবং শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু প্রতি 1-2 ঘন্টা পর আমার চোখ আপনা আপনি খুলে যাচ্ছিল। যখন আমি হালকা ঘুমে চোখ খুলতাম তখন দেখতাম আম্মু সোফায় বসে আমার দিকে তাকিয়ে জিকির করছে। কিন্তু ওই সময় আমি এত গভীর ঘুমেছিলাম যে আম্মুকে এটাও জিজ্ঞেস করতে পারলাম না তিনি কেন ঘুমোচ্ছেন না। পুরো রাত 3-4 বার এমন হলো। সকালে যখন আমার চোখ খুললো তখন আম্মু রুমে ছিল না। প্রথমে মনে হলো হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম, কিন্তু যখন আমি উঠে দরজার কাছে গেলাম তখন দেখলাম দরজার লক খোলা। এর মানে রাতে যা হয়েছে সবই সত্যি। আমি দরজার লক লাগিয়েই মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। আম্মুর আওয়াজ শুনে লক খুলে দিয়েছিলাম আর আম্মু ভেতরে এসেছিলেন। যখন আমি ঘুম থেকে উঠলাম আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মুকে রান্নাঘরে পেয়ে গেলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আম্মু রাতে আপনি আমার রুমের বাইরে গেলেন কখন, আর আমি দরজায় বা বন্ধ করলাম কখন? আম্মু অবাক হয়ে গিয়েছিলেন আমার কথা শুনে। তিনি বললেন, যেভাবে লেখা হয়েছে সেভাবে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখানে একটু সহজ করে দিই। সাজিয়া যিনি ঘটনাটি বলছেন তিনি সেই রাতে ঘুমিয়েছিলেন তাঁর মার ঘরে। আর রাতের বেলায় যে সমস্ত ঘটনা ঘটলো, যে মা একবার তার পাশে শুয়েছিলেন, পরে বুঝতে পারলেন এটি আসলে তার মা নন। তার মা আবার দরজা নক করলেন, তার মাকে তিনি রুমে প্রবেশ করালেন এবং তারপরে তার মা সেখানে বসে জিকির করলেন। অর্থাৎ এগুলো ঘটনা ঘটেছে তার মায়ের ঘরে। কিন্তু মা সকালবেলায় বলছেন তিনি ঘুমিয়েছেন তার মেয়ের ঘরে। যাই হোক, তারপরে তিনি বলছেন, আমি এত ভুল কিছুতেই দেখতে পারি না, আমার এত বড় ভুল হতে পারে না। এটা স্বপ্ন ছিল না, আমি 100% নিশ্চিত। যদি রাতে আম্মু নাই এসে থাকেন তাহলে আমার রুমে আম্মুর মতো যাকে আমি দেখলাম আর সারা রাত যিনি জিকির করলেন এরা দুজন আসলে কারা? আমার মনে প্রচণ্ড ভয় জন্মে গিয়েছিল। তাই আমি আম্মুর ঘরের জিনিসপত্র আমার রুমে নিয়ে গেলাম আর আম্মুকে রাতে আমার সাথে ঘুমোতে বললাম। যখন ভাইয়ার কাছে এই ব্যাপারটা শেয়ার করলাম তখন সেও বেশ অবাক হলো। সে বলল, আমরা তো ছোটবেলা থেকে এখানে থাকছি, কখনো এরকম কিছু ঘটেনি। আমাদের কথা আমার ভাইয়ের বউ কোনোভাবে শুনতে পেয়ে আমাদের বলল, হ্যাঁ পা, আপনি ঠিকই বলেছেন, এমনটা আমার সাথে হয়েছে। আপনার ভাই এক রাতে নাইট ডিউটিতে ছিল, কিন্তু রাতে ঘুম ভাঙার পর দেখি সে আমার পাশেই শুয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো তার শরীর ভালো না, সেই জন্য অফিস থেকে চলে এসেছে। আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাক দেয়নি। সকালে আমি নাস্তা বানানোর আগেও তাকে বিছানাতেই দেখেছি। নাস্তা বানাতে বানাতেই কলিং বেল বাজে। দরজা খুলে আমি দেখি আপনার ভাই দাঁড়িয়ে আছে। তিনি নাইট ডিউটি শেষ করে তখন ফিরেছেন। আমি এত অবাক হয়েছিলাম, আমি সেখানে ভয়ে জমে গিয়েছিলাম সেই দিন। ভাই বলল, তাবিজগুলো যখন পাওয়া গেছে তখন থেকে সব শুরু হয়েছে। মনে হচ্ছে তাবিজের মাধ্যমে আমাদের বাড়ির উপরে কেউ খারাপ কিছু ঘটাচ্ছে। হতে পারে আমাদের সবার উপর জাদু করা হয়েছে, যার ফলে আমরা কেউ সুখী হতে পারছি না। যাই হোক, আমি আমার বাবার বাড়িতে প্রায় 1 মাসের মতো ছিলাম, কিন্তু ওই 1 মাস আমার জন্য এসব ঘটনার কারণে খুবই কষ্টকর হয়ে উঠেছিল। নিত্যদিন অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছিল সেখানে। যখন টয়লেটে যেতাম মনে হতো ভেতরে হয়তো কেউ এসেছে, কারো উপস্থিতি টের পেতাম। বিছানায় শুয়ে থাকলে রাতের বেলা মনে হতো কেউ আমার মাথায় হাত রেখেছে। আমি হঠাৎ করে উঠে বসতাম, কিন্তু সেখানে কেউ থাকতো না। এক রাতে তো এমন হয়েছিল যে আমি চিৎকার করতে করতে জেগে উঠেছিলাম। কেউ আমার পা ধরে একদম নিচের দিকে হ্যাঁচকা টান দিয়ে আমাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়েছিল। আমি বাড়িতে বেশ কিছুদিন থাকবো ভেবে এসেছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি দেখে আমি তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করে ফেললাম। কারণ আমার সাথে আমার বাচ্চা ছিল। আমি চাইছিলাম না এই বাড়িতে যা কিছু হচ্ছে তার প্রভাব আমার মেয়ের ওপরে পড়ুক। তারপর আমি আবার অস্ট্রেলিয়ায় সেই জাহান্নামে চলে গেলাম, সেই খবিসটার কাছে যার মুখ দেখলেই আমার ঘৃণা হতো। আমি অস্ট্রেলিয়া আসার পরেও বাংলাদেশ থেকে নিয়মিত বাড়ির সমস্যাগুলোর খবর নিতে থাকলাম। অদ্ভুত অদ্ভুত আচরণ দিন দিন বেড়েই চলছিল। আম্মু দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলার সমস্যা দিন দিন আরও বেড়ে গেল। এমনকি ভাই বলছিল বিকেলে মাগরিবের পর বাড়ির ভেতরে কোত্থেকে যেন পোড়া মাংসের গন্ধ আসতে শুরু করে। ভাই অনেক পীর ফকিরের কাছেও গিয়েছেন। তারা বলেছেন আমাদের পরিবারের উপর নাকি কালো জাদু করা হয়েছে এবং আমাদের কাছের আত্মীয়রাই নাকি এটা করেছে। আমরা কিছু লোককে আমাদের সম্বন্ধ নিয়ে আসলে মানা করেছিলাম, যা আমি আগেই বলেছি। এখন তারা এর বদলা নিচ্ছে, আমাদের সুখ শান্তি নষ্ট করছে। কিছুদিন পর আম্মুও হঠাৎ করেই ইন্তেকাল করেন। কোনো সমস্যাই ছিল না তার। রাতের বেলায় ভালোভাবে ঘুমালেন, সেই ঘুম আর ভাঙল না। আমরা সবাই দুঃখের সাগরে ডুবে গেলাম। আমার ছোট ভাইও তার পরিবারের সমস্যার কারণে খুব সমস্যায় ছিল। কোথা থেকেও কোনো খুশির খবর আসছিল না। কখনো আমার বোনের স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, আবার কখনো আমার ভাইয়ের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। এটা ছিল এক অদ্ভুত বিপদ যা সবসময় আমাদের সাথে আঠার মতো লেগেছিল। উপরন্তু অস্ট্রেলিয়াতে যে জীবন আমি কাটাচ্ছিলাম
সেটাও যেন কোনো নরক থেকে কম ছিল না। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ, তুমি আমাকে এই কোন অপরাধের সাজা দিচ্ছ? কোথাও থেকে কোনো খুশির খবর এনে দাও, অন্তত একটু হলেও শান্তি পাই। এর মাঝেই যে অচেনা ব্যক্তিকে আমি আমার স্বামী ভাবতাম, যাকে আমি ছোটবেলায় আমার ঘরে দেখতাম, আমার স্বপ্নে দেখতাম, তাকে তখনও আমার মনে পড়তে থাকে। আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, তিনি যেখানেই থাকুন, যদি এই দুনিয়ায় থেকে থাকেন, তাহলে তাকে একবার আমার সামনে নিয়ে আসো। শুধু একবার ওই লোকটাকে আমার সামনে নিয়ে এসো, যেন আমার মনে যে কষ্ট আছে বছরের পর বছর ধরে সব বরফের মতো গলে শেষ হয়ে যায়। কিন্তু এর মধ্যেই আরো 5 বছর চলে গেল। আমি একেবারেই হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল হয়তো এই ব্যক্তি কেবল আমার কল্পনা মাত্র, এমন কোনো মানুষ আসলে পৃথিবীতে নেই। কিন্তু তবুও কেন জানি না, মনের কোণে একটি বিশ্বাস সবসময় ছিল, এই ব্যক্তি এই পৃথিবীতেই আছে। এখান থেকেই শুরু হয় আমার জীবনের নতুন এক মোড়। আপনারা সবাই দয়া করে খেয়াল করুন, আমি যা বলতে যাচ্ছি তা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এক সকালে যখন আমি আমার হোয়াটসঅ্যাপ চেক করছিলাম, তখন দেখি আমি কাউকে হ্যালো লিখে মেসেজ পাঠিয়েছি। যদিও আমি মনে করতে পারছিলাম না আমি কাউকে এমন কোনো মেসেজ পাঠিয়েছি কিনা, তাও আবার একজন অচেনা ব্যক্তিকে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তিনি কে, তখন সে আমার কাছে প্রশ্ন করলো, আমি মেসেজ করেছি, তাই আমি যেন আমার পরিচয় দেই। আমি তাকে কিছুই বললাম না। আমি এই ব্যাপারটা বেমালুম ভুলে গেলাম। একদিন আমি আমার ভাইকে মেসেজ করার জন্য হোয়াটসঅ্যাপে ঢুকি। আমি খেয়াল করলাম আমি যাকে মেসেজ পাঠিয়েছিলাম তার প্রোফাইলে নিজের ছবি দিয়েছে। ছবিটা স্পষ্ট ছিল না, কিন্তু তাও ছবিটা আমার স্বপ্নের মানুষের সাথে মিলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। আমি কি না কি ভেবে তাকে একবার ফোন করে বসি। আমি জানি না এটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল কিনা নাকি অন্য কিছু, কিন্তু বারবার মনে হচ্ছিল ইনি সেই ব্যক্তি যাকে আমি ছোটবেলায় দেখতাম, যাকে আমি নিজের স্বামী ভাবতাম। বুঝতে পারছিলাম না কেন এত উদ্বেগ হচ্ছে। যখন তার নাম জানতে চাইলাম, তখন সে একটু বিব্রত হয়ে বলল, আপনি তো আমাকে বলেননি আপনি কে, আপনার নাম কি? আমি তাকে আমার নাম বললাম আর তার সাথে আলাপচারিতা শুরু করলাম। এভাবে আমি তাকে চিনি না, আর তার নম্বর আমার কাছে কিভাবে এসেছে তাও আমি জানি না, কিন্তু আমার মনে হলো যেন আমি তাকে চিনি। সে খুব অবাক হয়ে গেল। তারপর আমি তার ছবি দেখতে চাইলাম, সে আমাকে তার ছবি পাঠিয়ে দিল। বিশ্বাস করুন, তার ছবি দেখে আমি বরফের মতো জমে গেলাম। উনি সেই ব্যক্তি যাকে আমি ছোটবেলায় স্বপ্নে দেখতাম, যাকে আমি আমার স্বামী মনে করতাম। আর যে ছবি সে পাঠিয়েছিল সেটি 100% আমার স্বপ্নে দেখা মানুষের সাথে মিলে যাচ্ছিল। তার ছবি দেখে আমার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো আর আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব, কিভাবে তিনি হঠাৎ আমার সামনে এসে হাজির হলেন। আমি ভেবে পাচ্ছিলাম না এখন আমি তার সাথে কি কথা বলবো। আমি কেন জানি না তার দিক থেকে প্রচন্ড টান অনুভব করছিলাম। আমি তো আমার অস্ট্রেলিয়ার স্বামীর সাথে আলাদা হয়েই গিয়েছিলাম। বাংলাদেশ থেকে আবার অস্ট্রেলিয়া এসেই আমরা আলাদা আলাদা ঘরে থাকতাম। আমি শুধু তার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে সেই লোকটা আমার সামনে এসে পড়ায় আমি কেমন যেন পাগল হয়ে গেলাম। আমি তো জানতামই না সে কে এবং সে কি বিবাহিত নাকি অবিবাহিত। একদিন যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে বিবাহিত কিনা, সে বলল সে এখনো বিয়ে করেনি। তারপর সে তার কাহিনীগুলো আমাকে শোনাতে শুরু করলো। ব্যাপারগুলো খুবই আশ্চর্যজনক ছিল। সে বলছিল তার বিয়ে হতে হতে আর হয় না। সে জানে না কেন তার সাথে এমন হচ্ছে। দেখতেও বেশ ভালো ছিল, টাকা পয়সাও ছিল বেশ, স্ট্যাটাস ছিল ভালো, আর পড়াশোনা ছিল, কিন্তু তবুও বয়স হয়ে যাওয়ার পরও কিছুতেই বিয়ে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল এটা হয়তো আমার দোয়ার ফল। আল্লাহ তাকে আমার কাছে নিয়ে এসেছেন। এখন আল্লাহ হয়তো আমার জন্যই তার বিয়ে হতে দেননি। এভাবেই দিন চলতে লাগলো। একসময় আমার ডিভোর্স হয়ে গেল সেই খবিশের কাছ থেকে। সে আমাকে প্রচন্ড মারধর করে, যার জন্য পুলিশ কেস হয়ে যায় এবং আমাদের ডিভোর্স হয়। অন্যদিকে আমরা দুজন, অর্থাৎ যাকে আমি স্বপ্নে দেখতাম, সে আর আমি মিলে বিয়ের সিদ্ধান্ত নিলাম এবং ফোনে সবার সম্মতিতে আমাদের বিয়ে হয়ে গেল। কিন্তু এখান থেকে শুরু হলো এক নতুন টুইস্ট। যেমনি আমাদের বিয়ে হলো, আমরা একসাথে থাকার পরিকল্পনা শুরু করলাম। আমরা ভাবছিলাম বাংলাদেশেই থাকবো, যেহেতু আমার স্বামী বাংলাদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু যখনই আমার সংসার করার পরিকল্পনা হলো এবং আমি প্রস্তুতি নিলাম প্রায় শেষের দিকে, হঠাৎ করে তার আর আমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এমন কিছু ঘটনা যা আমি বর্ণনা করতে পারবো না। রাতের বেলায় কেউ আমার দরজায় টোকা দিতে লাগলো। আমি যখন উঠতাম দেখতাম বাইরে কেউ নেই। হঠাৎ রাতের বেলায় আমার বিছানা নড়তে শুরু করতো। এসব কিছু বাংলাদেশে আমার স্বামীর সঙ্গেও হচ্ছিল। সে বলছিল তার পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। আমার স্বামীর কথা মতো তার ঘরে যেন কেউ আছে এমন একটা অনুভূতি হচ্ছে তার। এসব হঠাৎ করে আবার শুরু হওয়াটা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। অস্ট্রেলিয়ায় এক পাকিস্তানি মহিলা ছিলেন যিনি আধ্যাত্মিক চিকিৎসা করতেন। আমি ভাবলাম তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করা উচিত। সে আমার সব কথা শুনলো, তারপর বলল, তোমার পরিবারের ওপরে একটি মারাত্মক কার্যজাদু করা হয়েছে, যার মধ্যে তুমি সহ তোমার পুরো পরিবার জড়িয়ে গেছো। এর প্রভাব তোমার স্বামীর ওপরেও পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে। তোমার কোনো ভাই বোন বা তুমি বিয়ের পরে কখনোই সুখী হতে পারবে না।
তুমি আর তোমার স্বামী কখনোই এক ছাদের নিচে থাকতে পারবে না, এটা সম্ভব না। আর এই জাদু কাটানোও সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা শুনে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি। আমার মনে শুধু এটাই আসছিল, যদি এই মানুষটা আমার জীবন থেকে চলে যায় তাহলে হয়তো আমি আর বাঁচব না। এর কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এক এমন মানুষ যার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করেছি, আর আল্লাহ হঠাৎ করেই তাকে আমার সামনে এনে হাজির করেছেন। আর যখন এই মহিলা বলছেন আমরা কি কখনোই একসাথে থাকতে পারবো না, মহিলার ভাষ্যমতে যদি আমরা একসাথে থাকার কোনো পরিকল্পনা করি তাহলে আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে, অনেক মুশকিলে পড়তে হতে পারে। যখন আমি আমার স্বামীকে এই কথা বলতাম তখন সে শুনে খুব বিরক্ত হতো। তারপর আমরা সেই মহিলার কাছ থেকে জানতে চাইলাম এই সমস্যার কোনো সমাধান আছে কি। তিনি বললেন, তোমরা এই বিয়ের সম্পর্কে থাকতে পারো, কিন্তু কখনো একে অপরকে দেখবে না এবং কখনো একে অপরের সামনে আসতে পারবে না। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তোমরা সুখী বিবাহিত জীবন কাটাতে পারো। এখন আপনারাই ভাবুন, এটা কিভাবে সম্ভব? একজনের সঙ্গে আমার বিয়ে হয়েছে যাকে আমি খুব ভালোবাসি, যার জন্য আমি এত বছর অপেক্ষা করলাম, আমার বিয়েও হলো, কিন্তু এখন আমরা একে অপরের সামনে আসতে পারবো না। আমরা একে অপরকে দেখতে পাচ্ছিলাম না, একে অপরের সামনে যেতে পারছিলাম না। শুরুতেই আমরা ওই মহিলার কথাকে বিশ্বাস করিনি, কিন্তু যখনই আমরা তার কথাগুলোকে উপেক্ষা করে একসাথে থাকার চেষ্টা করতাম তখনই কোনো না কোনো অদ্ভুত ব্যাপার শুরু হয়ে যেত, যা আমাদের মনে ভয়ের সৃষ্টি করত, আমাদের ভাবিয়ে তুলত। আর যখনই দেখা করার পরিকল্পনা বাতিল করতাম তখনই অদ্ভুতভাবে সবকিছু স্বাভাবিক হয়ে যেত। আমরা এই সবকিছু নিজেদের চোখের সামনে অনুভব করছিলাম। যাই হোক, সংক্ষেপে বলতে গেলে এখনো আমার স্বামী এবং আমরা ফোনে কথা বলি। আমাদের ভালোবাসা এত বেশি, এত নিঃস্বার্থ, এত অকৃত্রিম যে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমরা এই পৃথিবীতে একসাথে থাকতে পারলাম না, কিন্তু আমরা যথাসম্ভব শরীয়ত মোতাবেক চলব এবং আমরা জান্নাতে একসঙ্গে থাকব। কিন্তু সেই সময় পর্যন্ত আমরা দুজন একে অপরের আমানত। এটি একটি অনেক বড় ত্যাগ যা আমরা একে অপরের জন্য করেছি। আপনারা একটু ভাবুন, দুজন স্বামী স্ত্রী যারা একে অপরকে এত ভালোবাসে, কিন্তু তারা এই দুনিয়াতে একে অপরের সাথে মিলতেই পারলো না। কিন্তু আমাদের ভালোবাসার তীব্রতা এত বেশি যে আমরা দুজনেই নিজেদেরকে সীমাবদ্ধ করে নিয়েছি, যেন আমরা এই দুনিয়ায় একসাথে থাকতে না পারলেও এই সম্পর্কের মাধ্যমেই জান্নাতে একে অপরের সাথে দেখা করতে পারি। আমরা অনেকের কাছে গিয়েছিলাম এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু সবার কথা ছিল ওই মহিলার মতোই। যখনই চিকিৎসা শুরু হয় কিছু না কিছু নতুন ঘটনা ঘটে যায়, আমরা ভয় পেয়ে যাই। এই কারণেই আমরা আমাদের সম্পর্ক আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। হয়তো আমাদের স্বামী স্ত্রীর এই দুনিয়াতে একত্রিত না হওয়ার পেছনে আল্লাহর কিছু হিকমত আছে, কিন্তু আজও আমি আমার স্বামীর জন্য এতটা ভালোবাসা অনুভব করি যে আমি চিন্তা ভাবনা না করেই তার জন্য আমার জীবনও দিতে পারি। এই বলে সাজিয়া আপু তার স্টোরিটি শেষ করেন। খুবই অদ্ভুত এবং ইমোশনাল একটি স্টোরি এটি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা খুব খুশি হব যদি আপনারা জানান। আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে একটু বলে যাই যে আপনারা যারা শুনছেন আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদেরকে আপনারা সাপোর্ট করতে পারেন। এবং আপনাদের সহযোগিতা খুব বেশি দরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি আমরা 2024-এর মাঝামাঝি যে আমরা ইউটিউবে এই শো করব, এবং আপনারাও ভালোবাসা দিয়ে আমাদের পৌঁছে দিয়েছেন 1 মিলিয়নে। এখন সময় এসেছে আরও সামনের দিকে এগিয়ে যাবার, আরও নতুন করে আপনাদের সামনে নতুন নতুন সব ঘটনা, আরও ভয়ের ঘটনা খুঁজে বের করে উপস্থাপন করবার। আশা করছি সাথেই থাকবেন। চলুন যাই পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই আমাদের পরবর্তী স্টোরিতে। আর এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সোহাগ চক্রবর্তী। চলুন সোহাগ চক্রবর্তীর কাছে শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভূত.com-এর সকল শ্রোতা এবং রাসেল ভাই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি সোহাগ চক্রবর্তী আবারও আপনাদের জন্য দারুণ একটি ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি।
আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, ঘটনাটি খুবই অদ্ভুত টাইপের ঘটনা। এমন ঘটনা আপনারা এর আগে শুনেছেন কিনা আমার তো মনে হয় না। আমিও এর আগে এই ঘটনাটি বা এই ধরনের ঘটনাটি শুনিনি। তো ঘটনাটি আমি কালেক্ট করার পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো ঝটপট রেকর্ডিং করে ঘটনাটি পাঠিয়ে দিলাম। বিস্তারিত আপনারা শুনে দেখলেই বুঝতে পারবেন ঘটনাটি কেমন। ঘটনাটি লাশ কাটা ঘর, যিনি লাশ কাটেন তিনি এবং একজন স্বর্ণের ব্যবসায়ী এবং এর সাথে কানেক্টেড আরও 5 জন মানুষের, যারা সোনার গহনা ব্যবহার করেন। ঘটনাটি খুবই অদ্ভুত। তো চলুন শুরু করি আমাদের ঘটনাটি। আর ঘটনাটি যার সাথে প্রথম ঘটে, যিনি লাশ কাটেন, ওনার নাম কাশেম। উনি কোথায় কাজ করেন সেটি প্রকাশ করা যাবে না, সো আমি সেটি প্রকাশ করছি না। আমরা ঘটনাটি শুরু করি। বরাবরের মতো কাশেম ভাই লাশ কাটার ঘরে এসেছেন এবং উনি আজকে হঠাৎ লাশ কাটতে গিয়ে বেশ খুশি হয়েছেন। ওনার মুখের এক পাশে একটা কাটা দাগ আছে। ওনার খুশি হওয়ার কারণটি ওনার মুখের পাশের ওই কাটা দাগ। আপনারা মনে করছেন মুখের পাশে কাটা দাগ, উনি কেন খুশি হচ্ছেন? এর পিছনেও কারণ আছে। লাশ কাটা ঘরে আজকে যে ব্যক্তির লাশটি এসেছে তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। তিনি খুলনার খুব নামকরা একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন 1990 সালের দিকে। আর এই ঘটনাটি 1993 সালের। লাশ প্রসেসিং করা শুরু হয়ে গিয়েছে, লাশের পোস্টমর্টম করা হবে। আর এই যে লাশটি প্রসেসিং উনি শুরু করেছেন বিকাল থেকে, লাশটি এসেছে সকালবেলায়। ওই সন্ত্রাসী ভোরবেলায় আততায়ীর হাতে মারা গিয়েছেন। সো সকালবেলাতে ওনার লাশটি লাশ কাটা ঘরে আনা হয় এবং এই কাশিম ভাই উনি ওই লাশটি কাটার দায়িত্ব পান। এখন আপনারা মনে করছেন যে উনি কেন খুশি হচ্ছেন? ওনার খুশি হওয়ার কারণ, এই ব্যক্তির সাথে জায়গা জমির কিছু ঘটনা নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব বাঁধে এবং ওই ব্যক্তি ওনার মুখে ছুরি দিয়ে আঘাত করেন এবং সেই আঘাতের ফলে ওনার মুখের এক পাশ দিয়ে অনেকটা জায়গা কেটে যায় এবং স্থায়ীভাবে সেখানে দাগ হয়ে যায়। উনি ওনার ডেড বডি পোস্টমর্টম করতে পারছেন সেটি ভেবেই উনি অনেক বেশি খুশি হয়ে গেছেন যে আমাকে তো তুমি এমন করেছিলে, এখন তোমার যে সমস্ত বডি আমি পোস্টমর্টম করে ফেলছি, এখন তো তোমার কোনো ক্ষমতা নেই, তুমি তো আমার সাথে আর পারবে না। এটি ভেবে উনি অনেক খুশি হয়ে গেছিলেন। তো সন্ধ্যার দিকে উনি পোস্টমর্টমের কাজ শুরু করেন এবং ওই কাটাকাটির সময়ে উনি একা ছিলেন। ওনার সহযোগী যিনি থাকেন তিনি সকল জিনিস পরিষ্কার করে ওনার সামনে উপস্থাপন করে সে বাড়িতে চলে গেছে। তো উনি একাই কাটছিলেন। উনি প্রায় 23 বছর ধরে এই কাজটি করছেন, সেহেতু ওনার কোনো প্যারানর্মাল ঘটনা বা ভয় এই জাতীয় জিনিসগুলো ওনার এখন আর মনেই হয় না। তো উনি পোস্টমর্টম করতে গিয়ে একটি জিনিস দেখে অবাক হয়ে যান। উনি দেখেন ওই যে মৃত ব্যক্তি, ওই যে সন্ত্রাসী, ওনার মুখের মধ্যে কিছু একটা চকচক করছে। তখন উনি একটু উৎসাহিত হয়ে মুখের মধ্যে হাত দিয়ে ওই জিনিসটি টান দিয়ে বাইরে নিয়ে চলে আসেন। এসে দেখেন অনেকেই শখ থাকে বিভিন্ন রকমের, অনেকে ঘড়ি পরে, ব্রেসলেট পরে, সোনার চেইন পরে। আর ওই ব্যক্তির শখ হচ্ছে উনি সোনার দাঁত ব্যবহার করেছেন। ওনার কিছু দাঁত পড়ে গিয়েছিল, সেই জায়গাতে উনি সোনার দাঁত ব্যবহার করেছেন। তাও একটি নয়, 5টি সোনার দাঁত উনি ওনার মুখের মধ্যে পান। কি একটা অদ্ভুত ঘটনা বলছেন। এই সোনার দাঁতগুলো পেয়ে উনি অনেক বেশি খুশি হয়ে যান যে এত সোনার দাঁত উনি পেয়েছেন, এইগুলোর দাম তো অনেক হবে। উনি তখন কি করেন, ওই দাঁতগুলো উনি চুপি চুপি নিজের কাছে রেখে দেন এবং লাশের কাটাকুটি মোটামুটি সব কিছু শেষ করে, পুলিশ আসলে, ডাক্তার, সব কিছু উনি ফর্মালিটিগুলো ফিল আপ করে দিয়ে চলে যান ওখান থেকে। কিন্তু ওই দাঁতের কথা কিন্তু উনি কাউকেই বলেন না। উনি ওই দাঁতগুলো ওনার বাড়িতে নিয়ে যান এবং ওনার বাড়িতে ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, ওনার ওয়াইফ এবং উনি 2 জন থাকতেন। ছোট্ট একটি ভাঙাচুরা ঘর, সেখানে ওনারা থাকতেন। তো উনি ওই দাঁতগুলো নিয়ে গিয়ে একটি জায়গায় লুকায় রাখেন যাতে ওনার ওয়াইফ বুঝতে না পারেন। এবং এই কাজটি করার জন্য উনি একটি পানির জগ ব্যবহার করেন। অনেকের বাসায় পরিত্যক্ত পানির জগ থাকে প্লাস্টিকের, ওর মধ্যে উনি একটি পলিথিনে মুড়ে রেখে দেন। যেহেতু পরিত্যক্ত জিনিস, ওনার ওয়াইফ ওটি খুলবেন না, উনি চাইছিলেন না যে এই তথ্যটিও ওনার ওয়াইফকে জানাতে। রাত্রেবেলায় 2 জনে ঘুমিয়ে আছেন, তখন ওনারা ঘরের মধ্যে খুটখাট খুটখাট শব্দ পাচ্ছেন। যেহেতু ওনাদের ঘর ভাঙাচোরা, ইঁদুর
বিড়াল অনেক কিছুই ওনাদের ঘরে আসে, সেহেতু এই নিয়ে ওনারা বেশি চিন্তিত হন না। কিন্তু আস্তে আস্তে এই শব্দটি অনেক বৃদ্ধি পেতে থাকে এবং এমন শব্দ হয় যে কোনো কিছু দিয়ে যদি কোনো ওয়ালে হোক বা কোনো কন্টেইনারে হোক খুব জোরে জোরে বাড়ি মারলে যেমন শব্দ হয়, ওই রকম শব্দ হওয়া শুরু হয়ে যায় এক পর্যায়ে। ওনারা কোনোভাবেই ঘুমাতে পারছিলেন না। তখন উনি উঠে লাইট দিয়ে ঘরের বিভিন্ন কর্নারে দেখতে থাকেন যে আসলে কোথায় শব্দটি হচ্ছে, কিন্তু উঠে উনি কিন্তু কিছুই খুঁজে পান না। এবং উনি যখন উঠেছেন তখন কিন্তু ঘরের মধ্যে আর কোনো শব্দ হচ্ছে না। উনি আবার গিয়ে বেডে শুয়ে পড়েন। এরপরে আবার আধা ঘন্টা 45 মিনিট পর থেকে আবার শব্দ হওয়া শুরু হয়ে যায়। এইবার ওনার স্ত্রী খুব রেগে মেগে গিয়ে, এই তুমি কি করছো, কি দেখতে বললাম, কিছুই দেখোনি, কি শব্দ হচ্ছে। উনি এবার লাইট নিয়ে বের হন। উনি লাইট নিয়ে খুঁজতে 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 বেডের নিচে ওই প্লাস্টিকের যে জগটি ছিল ওইটি আবিষ্কার করেন এবং উনি দেখেন যে ওই জগের মধ্যেই কিন্তু শব্দ হচ্ছে এবং জগটি এত জোরে নড়ছে যে খুব একটা অদ্ভুত অবস্থা। এইবার উনি তখন ওনার হাজবেন্ডকে ডাক দেন, এই দেখে যাও দেখে যাও দেখে যাও, এই জগের মধ্যে সম্ভবত কোনো ইঁদুর টিঁদুর ঢুকেছে, এর জন্যই মূলত শব্দ হচ্ছে, যাও তুমি এটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসো। ওনার ওয়াইফ কিন্তু বুঝতে পারেন না যে ওর মধ্যে কি হচ্ছে। এইবার কিন্তু এই কাশিম ভাই একটু ভয় পেয়ে যায় যে এই জগের মধ্যে তো আমি ওই দাঁতগুলো রেখেছিলাম, এই দাঁতগুলো থেকে তো কোনোভাবেই শব্দ হওয়ার কথা না, আর এইটা প্লাস্টিকের জগ, মুখ ভালো করে লাগানো, এর কোনো ছিদ্র নাই, ইঁদুর কোথা থেকে ঢুকবে এর মধ্যে। উনি কি করেন, যেহেতু লোভ একটা বড় ব্যাপার, উনি ঘরের বাইরে এসে ওই দাঁতগুলো আবার ভালো করে গিট্টু দিয়ে ওনার কোমরে লুঙ্গির মধ্যে গুজে রাখেন এবং ওই জগ নিয়ে যে রুমে রেখে দিয়ে বলে, এই যে যাও, ইঁদুর ছিল ফেলে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, বলে উনি শুয়ে পড়েন। এইবার উনি যখন রাত্রে ঘুমান ওনার সাথে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে। উনি দেখেন খুব কালো, বোঝা যাচ্ছে না এমন একটা মূর্তি, সে এসে বলছে, এই আমার দাঁতগুলো দিয়ে যা, আমার দাঁতগুলো চুরি করে নিলি, তুই এতটাই নির্লজ্জ যে তুই আমার দাঁতগুলোও চুরি করে নিলি, আমার দাঁতগুলো ফেরত দিয়ে যা। এই ঘটনা উনি যখন স্বপ্নে দেখেন উনি খুব লাভ দিয়ে ঠেলে ওঠেন। তারপরেও ওই যে লোভ একটা বড় ব্যাপার, উনি কিন্তু ওনার ওয়াইফের সাথে মোটেই কিছুই শেয়ার করেন না। ভোরবেলায় উঠে উনি চিন্তা করেন, যতই ভয় আমারে দেখাও না কেন, দাঁত যখন আমি পেয়ে গেছি হাতে, এটি আমি না রাখতে পারলে বিক্রি করব, বিক্রি করে তো টাকা নিলে তখন আর সমস্যা হওয়ার কথা না, টাকা তো আর লাফালাফি করবে না, এইটা নাই লাফালাফি করছে। তো উনি ভোরবেলাতে উঠেই ওনাদের বাজারের পাশে একটি বড় সোনার দোকান ছিল, ওখানে গিয়ে ওই সোনার দোকানের যে মালিক, ওনার সাথে অনেক যোগাযোগ করে তাড়াতাড়ি সকালে ওনাকে ডেকে নিয়ে এসে ওনার কাছে এই দাঁতগুলো দেখান। আর সোনার দোকানের যে মালিক, ওনারাও তো কম চালু না, উনিও দেখে বুঝতে পেরেছে, এই তুই বল, এই দাঁত তুই কোথায় পেলি, এই দাঁত তো তুই শখ করে বানানো না, তুই কি কোনো মার্ডার টাটার করে নিয়ে এসছিস। উনি কোনোভাবেই প্রকৃত কথা শেয়ার করতে চান না, কিন্তু ওই সোনার দোকানের চাপাচাপির কারণে ওনার কিন্তু শেয়ার করতেই হয় যে আসলে এই এই ব্যাপার, আমি ওর মুখের মধ্যে এইগুলো নিয়ে এসেছি। তা তোমাকে আমি বললাম, তার মানে এই না যে তুমি আমাকে দাম কম দিবা, সেই কম দাম নিয়ে আমি চলে যাব, আমাকে কিন্তু সঠিক দামই দিতে হবে। কিন্তু ওই সোনার দোকানে একটু বার্গেনিং করে, বার্গেনিংয়ের এক পর্যায়ে দুইজন একটু নরম হয়ে মোটামুটি একটা ভালো দামেই ওই দাঁতগুলো বিক্রি হয়। এরপরে এই যে কাশিম ভাই, ইনার সাথে কিন্তু তেমন একটা ঘটনা আর ঘটে না, বেশ কিছুদিন কোনো ঘটনা ঘটে না। হঠাৎ উনি একদিন রুমের মধ্যে শুয়ে আছেন, তখন দেখেন ওই সোনার দোকানি আরও 5 জন লোক ওনার বাড়ি এসে খুব চিৎকার চেঁচামেচি করছে, এই কাশিম বেরো বেরো বেরো, শীঘ্রই এসো, তোমার জন্য যত সব সমস্যা হ্যান ত্যান। তো কাশিম ভাই বাইরে আসলে বলে যে কি 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 হয়েছে। তখন ওই লোকগুলো ওনাকে পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে সকল বিস্তারিত ঘটনা ওনার সাথে বলেন। ওনারা বলেন, প্রথম যে সোনার দোকানি, উনি ওই দাঁতগুলো দিয়ে অলংকার তৈরি করে এই 5 ব্যক্তির কাছে বিক্রি করে। যখন অলংকার তৈরি করেন তখন এই সোনার দোকানি বিভিন্ন রকম স্বপ্নে দেখতে থাকেন, খারাপ স্বপ্নে দেখতে থাকেন যে ওনার দোকানে আগুন লেগেছে, ওনার সোনার দোকানে ডাকাতি হয়েছে, বিভিন্ন রকম। তো এই জাতীয় স্বপ্ন হতেই পারে, এটি কোনো প্যারানর্মাল ঘটনা না। কিন্তু একদিন উনি একটা কালো অবয়বকে স্বপ্নে দেখেন এবং সে বলে যে আমার দাঁতগুলো তুই ফিরিয়ে দে, এটা দিয়ে কোনোভাবেই কোনো অলংকার বানানো বা কোনো কাজে ব্যবহার করা যাবে না, আমার দাঁতগুলো যদি তুই ফিরিয়ে না দিস, এই দাঁতের সমমূল্যের ক্ষতি কিন্তু তোর হবে। উনি জাস্ট এটিকে নিছক একটি ঘটনা মনে করেই উনি কিন্তু স্বর্ণালংকার বানিয়ে এই যে মানুষগুলোর কাছ থেকে অর্ডার নিয়েছিলেন ইনাদের দিয়ে দেয়। এইবার ঝামেলাটা বাঁধে এই যে 5 জন লোকের ক্ষেত্রে।
একজন ওনার ওয়াইফের জন্য গহনা বানিয়েছিলেন, একজন আংটি বানিয়েছিলেন। এইভাবে এই 5 জন কিন্তু বিভিন্ন স্বর্ণালঙ্কার বানিয়েছে এবং ওই প্রতিটা জায়গায় ওই কিছু কিছু সোনা কিন্তু এখান থেকে ব্যবহার হয়ে গেছে। যাওয়ার পরবর্তীতে এই 5 জন ব্যক্তির মধ্যে 5 জনের সাথেই কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। এই 5 জনেই কিন্তু এই একই রকম স্বপ্ন দেখেছে। তারা স্বপ্নে দেখেছেন যে আমার দাঁতগুলো তুই ফিরিয়ে দে, এই দাঁতগুলো দিয়ে বানানো স্বর্ণালঙ্কার পড়লে তোদের শেষ হয়ে যাবে, তোদের বংশ নির্বংশ হয়ে যাবে। বিভিন্ন রকম স্বপ্ন কিন্তু তারা দেখেছে। তারা এই স্বপ্নগুলো দেখে ঘুম থেকে জেগে উঠে অনেক ভয় টয় পেলেও তারা বুঝতে পারছিলেন না যে এই ঘটনাটি কেন তাদের সাথে ঘটছে। এই হতে হতে একজন লোকের বাড়িতে অনেক বড় একটি গরু ছিল এবং সেই গরুটি অনেক ভালো টাইপের, অনেক বিদেশি ভালো গরু, এবং সেই গরু পরিচর্যার জন্য লোকজন থাকতো। সব কিছু থাকার পরেও সন্ধ্যার সময় সেই গরু ছটফট করে মারা যায় এবং মারা যাওয়ার পরে দেখা যায় ওই গরুর শরীরে রক্তই নাই, এমন একটা অ্যাটিটিউড হয়ে গেছে, চোখ টোক ফ্যাকাশে হয়ে গেছে, জিভ বাইরে বেরিয়ে এসেছে, এইভাবে মারা গেছে। আবার অন্য এক ব্যক্তির সাথে আর এক রকম ঘটনা ঘটে। ওই ব্যক্তির একটি মাছের ঘের আছে। উনি ওই মাছের ঘেরে খাবার দিতে গিয়ে ওনাকে কেউ ঠেলা মেরে ওই ঘেরের মধ্যে ফেলে দিয়েছে এবং ফেলে দেওয়ার পরে ওনার পা ধরে টেনে মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। উনি বুঝতেই পারছিলেন না কে এইভাবে টেনে ওনাকে নিয়ে যাচ্ছে, কারণ ঘেরের মধ্যে তো আর কুমির নেই যে কুমিরে টেনে নিয়ে যাবে। আর ওনার আরও কিছু প্রহরী থাকে যারা বিভিন্ন সময় আসে এবং ওখানে নিরাপত্তাগুলো দেখাশোনা করে। উনি তখন ওনাদের নাম ধরে চিৎকার করা শুরু করে। চিৎকার করতে করতে ওনার ভাগ্যক্রমে একজনকে পেয়ে যান এবং সে ওই লোককে টেনে উপরে তুলে দেখে যে তার পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। মনে হচ্ছে কিছুতে হাসড়ে কামড়ে ওনার পায়ের রক্ত, ওই শরীরের রক্ত পা দিয়ে বের হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি কোনোভাবে ওনার জীবনটি সেভ করতে পারে। এইভাবে এই 5 জন ব্যক্তির সাথে ডিফারেন্ট আরও অনেকগুলো ঘটনা ঘটে। সবগুলো ঘটনা যদিও আমার সঠিকভাবে মনে নাই, কিন্তু সবার সাথে এই রকম ঘটনা ঘটে। এই একই রকম ঘটনা যখন ঘটে তখন সবাই কিন্তু একে একে এই যে স্বর্ণ যেখান থেকে স্বর্ণালঙ্কার বানিয়েছেন এই লোকের এখানে আসেন এবং সবাই আলটিমেটলি কয়েকদিন পর বুঝতে পারেন যে এই সোনার জিনিস বানানোর ফলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। তখন ইনাকে এসে ধরেন। আর এই যে সোনার দোকানের মালিক, ইনি তো জানতেন যে এই যে সোনার দাঁতগুলো থেকে এগুলো বানিয়েছেন এবং এইটার সাথেই কিন্তু সমস্যাগুলো হচ্ছে। উনি প্রথমে স্বীকার না করতে চাইলেও এক পর্যায়ে উনি ঘটনাটি তাদের সাথে বলে দেন এবং সবাই মিলে এই কাশেম ভাইয়ের বাড়িতে এসে উপস্থিত হন। সকল ঘটনা শুনে কাশেম ভাইও খুব ভীত অবস্থায় পড়েন, কারণ এই সোনার জিনিস উনি যখন বিক্রি করে এসেছেন তারপর থেকে তার ওয়াইফ মারাত্মক আকারে অসুস্থ এবং তার ওয়াইফের শরীর রক্তশূন্য হয়ে গেছে, এমন একটা অবস্থা। তিনি কিন্তু অনেক শরীর স্বাস্থ্য ভালো এবং মোটা সোটা অনেক ভালো একটা ফিট মহিলা, কিন্তু তিনি এখন মারা যাচ্ছেন এমন একটা অবস্থা হয়ে গেছে। তো উনি তখন বলেন যে আমার ওয়াইফেরও এই অবস্থা। এক পর্যায়ে ওই স্বর্ণালঙ্কারগুলো উনি কালেক্ট করেন এবং কালেক্ট করে পুলিশের কাছে পৌঁছে দেন এবং পুলিশ সেটি কী করে সেটি উনি আর জানেন না। এর 3 মাস পর ওনার ওয়াইফ কিন্তু মারা যান। আর ওয়াইফ মারা যাওয়ার পরবর্তীতে ওনার লাইফও অনেক অগোছালো হয়ে যায়। উনি আর এই লাশ কাটা বা এই যে টাইপের কাজগুলো আর উনি করেন না। উনি এখন ছোট একটি মুদির দোকান দিয়ে সেখানে ব্যবসা করেন এবং একাই থাকেন। তো এটি ছিল আমার ঘটনা রাসেল ভাই। কতটুকু আমি গুছিয়ে বলতে পেরেছি সেটি ঠিক আমি জানি না। যদি আপনার ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই শ্রোতাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন। আর আপনারা যারা শুনছেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। লুকোচুরি খেলে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের এই ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আপনি অন্য 8-10 জনের মতোই হাড় মাংসে গড়া মানুষ। সবসময় যে ভালোর দলে থাকবেন তা কিন্তু নয়। তাই শুরুতেই জানতে চাচ্ছি কেমন আছেন। আমি শেফরাজ শেখ, বর্তমানে সৌদি প্রবাসী। দীর্ঘদিন ধরে ভূত FM এবং বর্তমানে Voot.com-এর সাথে আছি। শেফরাজ শেখ, আমি ভালো আছি, ভালোর দলে আছি। আর আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মাধ্যমে যারা সৌদি প্রবাসী, যারা মিডল ইস্টে থাকেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার
বাংলাদেশের পরে সবচাইতে বেশি আপনারাই আমাদের শুনে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানুন আমাদের পক্ষ থেকে। যাই হোক, তারপরে তিনি লিখছেন, আমার জানা অনেক ঘটনা আছে, তবে সময়ের অভাবে লেখা সম্ভব হচ্ছে না, গুছিয়ে লেখা হচ্ছে না। ঘটনায় আসা যাক। পড়ার মতো হলে পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি সৌদি আরবের দাম্মাম শহরের চিকু বাস স্ট্যান্ড নামক একটা জায়গার ঘটনা। যার কাছ থেকে শুনি তিনি একজন বাংলাদেশি প্রবাসী, তার নাম মোহাম্মদ আলী। তার প্রবাস জীবন প্রায় 25 থেকে 30 বছরের। তিনি যখন প্রথম সৌদিতে আসেন, এটা তারও আগের ঘটনা। তিনি যে কোম্পানিতে ছিলেন ওটা ছিল একটা নির্মাণ শিল্প। বিশেষ কোনো কারণে তার নাম বলছি না। এই কোম্পানিতে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ভিয়েতনামি, মিশরি সহ অনেক দেশের লোকজন কাজ করত। জায়গাটার একটু বিবরণ দিয়ে দিই। তখনকার সময়ে দাম্মামের ওই জায়গাটা এত উন্নত ছিল না, তেমন একটা লোকজন থাকতো না সেখানে। কিছু বাড়িঘর ছিল, তাও জনমানব শূন্য। তো অন্যদের কোম্পানি সেখানে কিছু কাজ পায়, এই যেমন পাহাড় কেটে পরিষ্কার করে বহুতল ভবন নির্মাণ। কিন্তু কোনো মতেই কাজ শেষ করা সম্ভব হচ্ছিল না। ছোটখাটো সমস্যা লেগেই ছিল। ছোটখাটো অনেক ঘটনাই ঘটতে থাকলো। তার মধ্যে 2টা ঘটনা বলছি। ঘটনার দিন এক পাকিস্তানি প্রবাসী অসুস্থ থাকার কারণে কাজে না গিয়ে একাই সেখানে অবস্থান করে এবং ঘুমিয়ে পড়ে। এবং ঘুমিয়েছিলেন তিনি, কিন্তু তার সহকর্মীরা যখন রুমে আসে দেখে দরজার ভেতর থেকে বন্ধ করা, কোনো সারা শব্দ নেই। ওনারা ভাবতে থাকেন সে হয়তো অসুস্থ, তার কিছু হয়েছে। দরজা ভেঙে ফেলে তারা। দরজা খুলে তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। তারা দেখে সেখানে কেউ নেই। চারিদিকে খোঁজা শুরু হয় এবং একটা সময় তাকে অচেতন অবস্থায় একটা রাস্তার পাশে পাওয়া যায়। ওনাকে উদ্ধার করে যখন চেতনা ফিরিয়ে আনা হয়, তার সাথে কি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি তো রুমেই শুয়েছিলাম, এখানে কিভাবে এসেছে আমার জানা নেই। আর তার পক্ষে যাওয়া সম্ভব নয়, কেননা দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। এরপর কিছুদিন সবাই খেয়াল করেন, সবাই থাকলেও তার মধ্যে থেকে একজন ভারতীয় নিখোঁজ। অনেক খোঁজার পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর কখনো পাওয়াও যায়নি। প্রায় 3 মাস পর পার্শ্ববর্তী বিল্ডিংয়ের কাজের জন্য ছাদের দরজা খুলে ছাদে যায়। তখন তারা নিখোঁজ ভারতীয়র দেহ আবিষ্কার করে। সৌদি আরবের তাপমাত্রার কারণে দেহ শুকিয়ে শুটকির মতো হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা মোবাইল ফোনের মাধ্যমে তাকে শনাক্ত করে। সৌদি পুলিশের অনেক চেষ্টার পর তার মৃত্যুর রহস্য জানা যায়নি। এই ছিল ঘটনা। পড়ার উপযোগী হলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। সৌদি আরবের মক্কা নগরী থেকে আমি শেফরাজ শেখ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যারা শুনলেন এতক্ষণ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাব, কারণ রাত যত বেশি বাড়ে তত বেশি আমাদের কথা শুনতে ইচ্ছে করে না, বরং হারিয়ে যেতে ইচ্ছে করে ভয়ের রাজ্যে। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং Voot.com এর লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আহনাব। পার্সোনাল কিছু কারণে আমার আসল নাম তো আমি শেয়ার করলাম না। তো আমার লাইফে 2টা খুব বড় ঘটনা ঘটে। তো ফার্স্টে আমার লাইফে নিজের সাথে ঘটনা, সেই ঘটনাটা আমি কয়েকদিন পরে পাঠাবার সময় করে। আমি এখনই সামনে আইল টেস্ট এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি সেরকম সময় পাই না, কিন্তু আমি প্রত্যেক দিন রাতে আমি Voot FM বা Voot.com সেটা শুনি। সো সরাসরি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায়। সো এই ঘটনাটি ঘটে আমার সাথে 1 বছর মতো আগে, 1 বছর কি 7-8 মাস হবে। তো আমার প্রথমে আমি নিজের সম্পর্কে একটু বর্ণনা দিই। আমি বা আমার ফ্রেন্ডরা সকলে খুব ব্লগ করতে ভালোবাসতাম, বা আমাদের খুব ইচ্ছা ছিল আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো। সো আপনার এই ভিডিওগুলো দেখে আমি ইন্সপায়ার হই এবং আমি মনে করি 100 প্লেসে যাব এবং ভিডিও করব, ওইখানে এক্সপ্লোর করব এবং ওইখানে মানে ভিডিও করার এরকম ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা নিয়ে আমরা বিকালে আমাদের পাশেই একটা জায়গা ছিল, সকালে অনেকে সেরকম লোকজনের সেরকম ভিড় নেই, মানে লোকজনের ভিড় থাকলে রাতে কেউ সেই জায়গাতে যাইতে চায় না। তো আমরা বিকেলে যাইলাম। যাওয়ার পরে মনে করলাম এইখানে আমি লোকেশনটা বলতে ভুলে গেছি। লোকেশনটা হলো কুষ্টিয়া জেলায় খোকসা থানায় ফুলবাড়ি মঠ। ওটাই অনেক মানুষ ঘটনা শুনে জানে, যারা খোকসায় বা আছেন তারা অবশ্যই এটা জানেন। তো ওইখানে আমরা যখন যাই, তার বিল্ডিংটা ছিল 4 তলা, কিন্তু মাটিতে গারাজে গিরে যাওয়ার কারণে মানে মাটিতে বসে যাওয়ার কোন 1 তলা উপরে অবশিষ্ট আছে। তো আমি এবং আমার টোটাল 4 জন ফ্রেন্ডলে যাই। 4 জন যাওয়ার পরে
আমরা ওইখানে এক্সপ্লোর করি এবং ভিডিও করি অনেক। এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, ওইখান থেকে আপনি ক্লিপটা আপনাকে আমি পাঠিয়ে দেবো, আপনি বুঝতে পারবেন ওইটার লোকেশনটা। সো এখানে যখন যাই তো আমরা চারদিকে উপরে একদম উপরে উঠে যত জায়গা আছে সব আমরা সুন্দর করে এক্সপ্লোর করি এবং ভিডিও করার পরে কিন্তু একটা অবাক করা বিষয়, আমরা ভিতরে যখন যাই তো আমাদের খুব অস্বস্তি লাগছে, ভিতরে গরম পড়ছে, গরমের সময় তো আমাদের ভিতরে গেছি মানে এসি কি ঠান্ডা, এসির থেকেও বেশি ঠান্ডা এবং একটা টাটকা দুর্গন্ধ, আর আমাদের প্রচুর কাশি আসতেছিল। তো আমরা বেশি সময় থাকিনি এবং আমরা মনে করছি রাতে যাব এখানে। তারপরে আমাদের আশেপাশে সব ভিডিও করা শেষ। তারপর আমি আর একটু উপরে একটা মন্দির জাতীয় ছিল মানে বা উপরে একটা মিনার জাতীয় এরকম একটা কিছু ছিল, উপরে যাই। তো উপরে যাওয়ার পর আমি ছোট্ট একটা দেখি কলস, মানে পাশে বা পিতলের কলস আছে না, ওইখানে উপরে কেউ উঠেনি, মেবি উঠলেও আমি সেরকম কেউ খেয়াল করি না হয়তো বা। দেখি একটা ইট আছে, ইটটা থাবা দেওয়ার পরে মানে ইটটা সরানোর পরে দেখলাম ইট সরানো যায়, আমি সরানো দেখলাম একটা ভিতরে সুন্দর একটা গর্ত মতো, মানে হেবি সুন্দর করে যায়। তো এখানে একটা কাঁসার পাতিল, তো কাঁসার পাতিল আমি নিলাম, হাতে করে রাখলাম, যে বেশি একটা বড় না, মানে একটা মগের থেকেও ওই রকম জাতীয় একটা, পানি খাওয়ার জন্য মেবি ব্যবহার করা হতো। তো ওইগুলো ওইটা আমি নিই এবং আমি আমার ফ্রেন্ডের কাছে বলি, আমার ফ্রেন্ডের আমার কাছে ব্যাগ ছিল, ব্যাগে ভরি এবং মনে করি যে এই জিনিসটা থাকলো, এই জিনিসটা পারলাম, আমি এটা নিয়ে একটু গবেষণা করবো যে এই জিনিসটা কি আছে, বা আমরা অনেক হাজার বছরের জিনিস। তো আমরা তখন আমরা আমার ফ্রেন্ডের সাথে সন্ধ্যা হয়ে যায়, আর বলি আমাদের স্মোক করার অভ্যাস ছিল আমার ফ্রেন্ডের সকলেরই, আমরা এখানে স্মোক টিউসপ করে সন্ধ্যা লাগার পরে মানে মাগরিব আজান দেওয়ার পরেও আধা ঘন্টা পরে আমরা বাড়িতে আসি। সো আমাদের ফ্রেন্ড বাড়িতে আসার সময় সেরকম কোনো সমস্যা হয় না, আর সমস্যা হলে আমি সেরকম নজরে দিই। তো আমার ফ্রেন্ডরা সবাই বাসায় চলে যায়। সো আমি বাড়িতে এসে আমার ফ্রেন্ড আমাকে প্রেশার করে, কালকে আমরা ভিডিও আপলোড দিব, এই ভিডিওতে তো এডিট কর। মন কথা আমি এডিট সব নিজেই করতাম। তো রাতে আমি এডিট করতে বসে যাই, এডিট শেষ করে প্লাস 80% কমপ্লিট। তখন আমার খুব ঘুম পাচ্ছিল, ঘুম পড়ার পর আমি ঘুমায় যাই, আমি শুয়ে পড়ি। আমি প্রচুর চাহাতলাম ঘুমের গেলে। তাৎপর্য ব্যাপার বিষয় হলো আমি একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নটা এরকম ছিল যে কেউ একজন কালো অবয়ব, চেহারা প্রচন্ড কালো, মুখটা দেখা যাচ্ছিল শুধু চোখ আগুনের মতো জল করতেছে, আমাকে প্রচন্ড মারতেছে, মানে আমার পিঠে আসছে কিছু দিয়ে, আমার পিঠি থেকে মানে পিঠের মনে হচ্ছিল আসুর যে কিছু মাংস তুলে ফেলতেছে এবং আমাকে বলতেছে আমার জিনিস আমার ফেরত দে, মানে সেই গর্জন করে। তো আমি সেরকম মনে করছি হয়তো বা ওইখানে হয়তো ঘোরা হয়েছে, তা আমরা এরকম অনেক হয় যে আমরা দৈনন্দিন যে কাজ করি সে অনুযায়ী আমরা স্বপ্ন দেখি। তো আমি মনে করছি ওই রিলেটেড কোনো কিছু হয়েছে। তো আমি কিছু আমল নেই, সকালবেলা ঘুম থেকে উঠছি 10টার সময়, তারপরে 10টার সময় উঠে আমি ভিডিওটি এডিট শেষ করে বিকালে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য মানে আপলোড দিয়ে প্রিমিয়ার করে রেখে দিয়েছি। তো তারপরে সেদিন আর সমস্যা হয়নি। তারপরের দিনও আমি সেম স্বপ্ন দেখছি, আমি আর তখন আমলে নিই। মানে অবাক করা বিষয় হলো আমি যে স্বপ্ন দেখছি আমার ফ্রেন্ডরা যেগুলো ছিল সবাই একই স্বপ্ন দেখছে, কিন্তু প্রথম 2 দিন কিছু না হলে পরের দিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার পিঠে রক্ত বিছানায়। আমি ভাবতে পারিনি সেই স্বপ্ন দেখছি। তারপর দেখি পিঠে খাত গর্ত হয়ে গেছে। আমি আর সেরকম কিছু বলি না, সেই গর্ত চিহ্নটা আমার ছবি তুলে পাঠাবো আপনাকে। তো তারপর ঘুম থেকে উঠলাম, ওই পাশের কোলটা আমার টেবিলের উপর রাখা ছিল। তারপর দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করি, মানে একটি আমার ফ্রেন্ডরা মিলে একটা পিকনিক জাতীয়। সো খাওয়া দাওয়া করে আমার ফ্রেন্ডের মানে 3 জন, একজনের বাড়ি পাশে ছিল। তো রাত প্রায় 2টা বেজে যায়, আমি তো আগাইতে যাওয়ার পরেই শুনি যে পিছন থেকে আমাদের কেউ ডাকতেছে। আমি তো অবাক, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, প্রচুর ডাকতেছে। হঠাৎ করে সামনের দিকে একটা কালো অবয়ব আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, মানে চারদিক থেকে 4 জন উপরে দাঁড়াচ্ছে। আমার ফ্রেন্ডরা তো একজন সাথে সাথে প্রায় সেন্সলেস হয়ে গেল। আর আমার ফার্স্ট লেভে এটা ঘটনা ছিল, আমার এক্সপিরিয়েন্স ছিল। সো আমাকে কিছু শিখিয়ে দিয়েছিল, আমি কিছু জানতাম যে কিভাবে আমি শরীর বন্ধ করে, আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল, ওকে আমি যেরকম দোয়াটা পড়াইয়ে ও শরীরটা বন্ধ করি। সো তারপরে তারা আমাদের আশেপাশে আসতে পারছে না। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমি মাঝে ছিলাম, আমি 4 জনের হাত সবটাই ধরে রাখছি। সেন্সলেসের পর তার একটু পরে জ্ঞান আসে, কিন্তু তারা কিন্তু আমার আশেপাশে আসতে পারতেছে না। কিন্তু আমার পাশ দিয়ে গর্জন করছে, বাঘের কি গর্জন, মানে আমি এই ঘটনাটা মনে পড়লে এখন আমার বুক কাঁপে উঠছে। আমি মোটামুটি সাহসী ছিলাম, তো আমি কিরকম কিছু আমি কিরকম মনে করিনি। তো আমি যখন পরে আমার ফ্রেন্ডের পথে এক জায়গায় যাওয়ার পরে আমার ফ্রেন্ড তো একজন, সে প্রচুর অসুস্থ হয়ে যায়, সে বমি, তার মানে সে বাড়িতে যাওয়ার আগে বমি। তারপরে আমার ব্যাগে বোতল ছিল,
সেভেন আপের বোতল নট ওয়াটার, সেভেন আপ আমরা খাইতে খাইতে যাচ্ছিলাম, সেভেন আপ খাই। তারপরে হঠাৎ করে আমরা একই পথ দিয়ে প্রায় আমার ফ্রেন্ডের তাৎপর্যের বিষয় হলো আমার ফ্রেন্ডের বাসা আমাদের বাসা থেকে 1 থেকে 1.5 কিলো, হাঁটলে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। সো আমরা প্রায় 2 ঘন্টা আছি, 2-4 সময় উঠেছি আমাদের বাড়ি থেকে বেরোইছি। 2 ঘন্টা আসার পরেও দেখি আমাদের বাড়ির রাস্তায় জানি সামনে। আমরা তো মাথা ঘুরে গেছি, কি আমরা কোথায় যাচ্ছি, মানে পথগুলো পুরো আসে না, মানে এই পথ দেখি আমি কোনোদিন যাইনি, কিন্তু আমি আমারটা মিস না আমাদের এলাকাতে তো আমার নিজের বাড়ি। সো আমি আমার বয়স 20-21 বছর, আমি 21 বছরে মোটামুটি সব এলাকা আমি পরিচিত। তো এই রাস্তা আমি চিনতেছি না, আমরা আবার আমার বাড়ির সামনে চলে এসেছি। আবার যাইতে যাইতে প্রায় 4-5 ঘন্টা পর আমরা 4-5 জনের টায়ার্ড, এবং আমার ফ্রেন্ডরা প্রচুর ভয় পায়, যারা ভয়তে কাঁপতে থাকে। সো তারা আমাদের আশেপাশে ঘুরতেছে, আমি বুঝতেছি পিছন থেকে ডাকতেছে একজন, মানে তারপর আমার ফ্রেন্ড হঠাৎ করে আবার শুয়ে পড়ে, সে তাকে আর জ্ঞান ফেরাতে পারে না। পরে আমি একজনের কাঁধে নিই, মানে 2 জন আমার কাঁধে নিয়ে বসে থাকে, কাঁধে মানে কাঙালি মানে কাঁধে নিয়ে বসে রয়েছে, না আস্তে 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 আমার ঘাট ছাড়া আমি ওকে কাঁধে নিয়েছি। আমার মনে হচ্ছে ওর ওজন কত, চিকন 50 কেজি কি 40 কেজি 45 কেজি 50 কেজি, তো আমি মনে হচ্ছে আমি 100 কেজি নিয়েছি। সো আমার ঘাড় তার বড় ভেঙে যাচ্ছে, কিন্তু আমার ফ্রেন্ড আমি যেহেতু মোটামুটি আমি নিতে আমার এখানে আমি এখন তাকে বাঁচাইতে হবে। তো আমরা প্রচুর ভয় পেয়ে যাই সারাদিন হাঁটতে হাঁটতে। তারপর হঠাৎ করে আমরা নামতে আমাদের সামনে পানি, রাস্তার পরে পানি ভরে যাচ্ছে, গলা পর্যন্ত পানি, আমরা বুঝতে পারছি না কি আমার ফ্রেন্ড কিন্তু ওর পানির ভিতর। তারপরে এরকমই চলতে তারপরে দেখি হালকা এক বাড়িতে সামনে আলো, একজন লাইট মারছে, মানে দূর থেকে টর্চ লাইট আছে না, সে লাইট মারার পরে কয়েছে তোমরা পুকুরে কি করে এত রাতে তোমার পুকুরে কি, সে ভাবছে আমরা মাছ চুরি করতে এসেছি, সেই জন্য পরে ওনার সাথে আমরা সব ঘটনা খুলে বলি। উনিও বুঝে, উনি আমার পরিচিত হয়েছিল, আমার পরিচিত না, আমার ফ্রেন্ডের পরিচিত হলো, আর ফ্রেন্ডের প্রতিবেশী হয়। সো উনি আমাদের উদ্ধার করে আমি সব বলার পরে উনি একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেবের কাছে নেওয়ার পরে ইমাম সাহেব বলে, তোমাদের তোমরা কি করছো, তোমাদের পাশে এত একটা খারাপ জিন তোমাদের পাশে ঘুরতেছে। আমরা বললে আমরা তো কিছু করিনি, তোমার বলতে আমি শুনে হঠাৎ করে বলি তোমার কাছে কি আছে, বলছে আমার কাছে কিছু নাই। কয়েকদিন আগে তুমি কোথা থেকে কি চুরি করে নিয়ে আইছো, তারা তোমার পরে এত রাগন্তিও, তাদের এত বলতেছে তারা যাওয়ার জন্য রাজি হচ্ছে না, এবং তারা বলতেছে যে আমাদেরকে শেষ করে ফেলবে, তুমি তোমাদের সবার শরীর বন্ধ করে দিচ্ছিলে বলে সে তোমাদের কিছু করতে পারে না, কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। তো এরকম করে পরে হুজুরের সাথে বলি, পরে আমি বুঝতে আমার ওই ফার্স্টে আমি ওই জিনিসটার কথা মাথায় ছিল না আমার, ওই জিনিসটা আমি নিয়েছি। পরে সকালে চলে যাই, সকালের পর আমার ফ্রেন্ডের 3 জনের খুব জ্বর আসে, আমারও জ্বর আছে, হালকা জ্বর আসার পরে আমি মনে করি যে আমি একটু যখন সুস্থ আমার ফ্রেন্ডের বাসায় যাবো, সবার আমি বাসায় পৌঁছা দেওয়ার পর আমি যাবো। তো ব্যাগে দেখি ওইটা, কিন্তু ওইটার ভিতরে যে কলসটা বলছিলাম কত রয়েছে রক্ত কোথা থেকে এলো। এখন দেখি আমার পিঠে দাগ, মানে আমার পিঠে যেখানে বলছিলাম না কেটে গেছে, সেখানে আরো গর্ত হয়ে গেছে এবং প্রচুর ব্যথা হয়ে গেছে। সো তারপরে সেদিনটা যায়, মানে সেদিন বিকালে আমি যখন মাথায় আসি সেটা আমি কলসিতে হুজুরের কাছে দিয়ে আসি। হুজুর আমাদের তখনই বললো যে যেইখান থেকে নিয়ে এসেছো সেইখানেই তো আসবা, এবং যেই টাইমে এসেছো আমার টাইম তো মনে নেই। পরে হুজুর জিন হাজির করে এবং বলে ওইটা তুমি যেই জায়গা থেকে নিয়ে এসেছো সেই জায়গায় রেখে তো আসবা, এবং আমাদেরকে মানে ওদের খুশি করার জন্য, মানে যে জিনটা নিয়েছে আমাদের পিছনে এতক্ষণ আমাদের জ্বালাতন করছে, তো অবশ্য ভুলটা আমাদেরই ছিল। তো আমরা ওইখানে রাখি এবং তাদের বলি যে এইখানে 5টা মুরগি জবাই করে একটা ব্যাগে রেখে উপরে ঝোলাই তো আসতে, মানে বিকাল 4:45 টাইম কেন বলেছিল আমি জানি না, আর কিসের জন্য ওই কলসটা নেওয়ার পর আমাদের উপর এত খেপছিল তাও জানি না। তো পরের দিন আমার ফ্রেন্ডদের প্রচুর জ্বর কমে না, 7 দিনের মাথায় ফ্রেন্ডদের একজনের সবাই আস্তে আস্তে সুস্থ হয়। তো এই ছিল ঘটনা। তো আমি এখনো জানি না কিসের জন্য ওই কলসটার জন্য আমাদের এত বড় হ্যারাসমেন্ট করেছে, মানে আমি নিজে মুখে বললাম তেমন হয় আমি সঠিকভাবে বোঝাইতে পারিনি। তো রাসেল ভাই এই ঘটনাটা যদি আপনি চান আমি বলতে পারি না, আমি ব্যস্ত থাকার কারণে আমার এত সময় নেই। তো আপনি চাইলে এই ঘটনাটা আপনার ভাষা আপনি বলতে পারেন। সো আমি ম্যাপের বর্ণনা এবং ওই ভিডিওটা ছিল, ওই ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। পরের ঘটনাটা পরে যে কি হয়েছে সেটা আর আমি বলতে চাই না, বলতে পরে যে ভিডিওটা আমি আপনার কাছে ওইটাও পাঠিয়ে দেবো, আপনি দেখতে বুঝতে পারবেন ওই এলাকাটা কিরকম। আমি একটা আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের কাছে জিজ্ঞেস করার পর উনি আমাকে সব খুলে বলে
যে এখানে কি ছিল, অনেক সোনাদানা আছে, আমরা সেরকম জানতাম না আগে। তো আমরা কি আমাদের এটাই ভুল ছিল যে, কিন্তু আমাদেরকে পাথর পিছে যে গর্ত হয়ে যায় চিহ্নটা এখনো আছে। আর আমার জীবনের মানে আমার লাইফের সাথে এই ঘটনা আমি অবশ্যই ফিরে আপনাকে শোনাবো। ধন্যবাদ রাসেল ভাই। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা আরও একটি ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। আশা করছি ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সাইফুল ইসলাম সাগর 2013 থেকে নিয়মিত ভূত এফএম শুনছি। ভূত এফএম এর পর Bhoot.com-ও ঠিক আগের মতোই নিয়মিত অভ্যেসে পরিণত হয়েছে। বেশি কথা না বলে ঘটনায় যাই। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আজ নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে Bhoot.com-এর সম্মানিত শ্রোতাদের সাথে শেয়ার করব। ছোট থেকেই ভয় পাওয়ার জিনিসগুলো কেন জানি না অসম্ভব রকমের ভালো লাগে। তো কোনোদিন সরাসরিভাবে প্যারানর্মাল কোনো কিছু আবিষ্কার করিনি। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড নামক একটি এলাকায়। শেষ যে ঈদটা হল, অর্থাৎ রোজার ঈদের পরের দিন গ্রামের বাড়ি যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। কিছু পারিবারিক সমস্যার কারণে যাওয়া হবে না ভেবে মন খারাপ হলে নিজেকে কিছুটা রিফ্রেশ করার জন্য সিলেটে যাওয়ার পরিকল্পনা করি। যে ভাবা সেই কাজ। পরের দিন সকালে আমি আর আমার চাচাতো ভাই সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কপাল ভালো থাকার কারণে ঢাকা এয়ারপোর্ট থেকে ট্রেনের টিকিটও পেয়ে যাই। সকালে বের হয়ে যাওয়ার কারণে আমরা একজনও নাস্তা করিনি। বেলা 12টার দিকে ভালোই খিদা অনুভব করলাম। ট্রেন থেকে স্যান্ডউইচ আর চিপস কিনে খাই, কিন্তু বিপত্তি বাধে। কিছুক্ষণ পর আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সিলেটে পৌঁছাতে কয়েকবার বমি করি। শেষে 20 মিনিট অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরতেই নিজেকে একটা হোটেলের রিসেপশনের ডেস্কের সামনে সোফায় আবিষ্কার করলাম। আমার চাচাতো ভাই একটা রুমের ব্যবস্থা করলে আমাকে সেই রুমে নেওয়া হয়। শরীর দুর্বল থাকাতে আমি ফ্রেশ না হয়েই ঘুমিয়ে পড়ি। আচমকা একটি মেয়েলি কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে অন্ধকার রুমে এক কোণে সাদা কাপড় পরিহিত কিছু একটা দেখি। ভালো করে দেখতে মাথা উপরের দিকে তাকাই এবং 20 থেকে 22 বছরের একটি মেয়েকে আমি দেখতে পাই, যে আমার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে কাঁদছে। রুম অন্ধকার হলেও মেয়েটির মুখটি খুব ভালোভাবে আলোকিত ছিল। তখন কেমন একটা অজানা ভয় আমার মনের মধ্যে কাজ করছিল। তাই সামনে থাকা ভাইকে ধাক্কা দিতেই সে ঘুম থেকে উঠে বসে। আমি তাকে হাতের ইশারা করলে মেয়েটাকে আমি তখন আর দেখতে পাই না। পরে ভাইকে সব বললে সে আমাকে বলে, তোর শরীর খারাপ করেছে, তাই হয়তো স্বপ্ন টপ্ন দেখেছিস, এখন ঘুমিয়ে পড়, সকালে ঠিক হয়ে যাবে। আমি সেই কথা শুনে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে কানের কাছে একটা ফিস ফিস শব্দ শুনতে পাই। আমি আপনার কোনো ক্ষতি করব না, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন, আমি মুক্তি চাই এই কষ্ট থেকে। এমন ফিসফিস শব্দ শুনে আমি সাহস করে চোখ খুলতেই সেই মেয়েটাকে খাটের পাশে বসে থাকতে দেখে জোরে চিৎকার দেই। পরে ভাই উঠে রুমের লাইট অন করে দেয়। কিছুক্ষণ পরেই আজানের শব্দ ভেসে আসে। আর ঘুম হয় না, তবে নিজেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছিল। সকাল 9টায় নাস্তা করে আমরা দুজন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই। ততক্ষণে রাতের কথা অনেকটাই ভুলে গেছি। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে হোটেলে ফিরি। আমার চাচাতো ভাই হোটেলের নিচ থেকে আমাকে চাবি দিয়ে ওপরে যেতে বলে। কিছু নাস্তা আনতে সামনে একটা রেস্টুরেন্টে যায় সে। আমি রুমে এসে গোসলের জন্য রেডি হচ্ছি। গোসল প্রায় শেষ, ঠিক তখন ওয়াশরুমের লাইটটি বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম হয়তো আমার ভাই আমাকে ভয় দেখানোর জন্য এমনটা করছে, বা ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু আমার ভাবনা ভুল। সেটা বুঝতে বেশি দেরি হলো না, কারণ আমি গোসল শেষ করে ড্রেস চেঞ্জ করব, ঠিক সেই সময় আবার গত রাতের মতো সেই কান্নার শব্দ শুনতে পাই। কি করা উচিত কিছুই বুঝতে না পেরে ওয়াশরুমের দরজা খুলতেই কান্না বন্ধ হয়ে যায়। রুমের লাইট অন আছে, কিন্তু ওয়াশরুমের লাইট বন্ধ করলো কে? এসব ভাবতে ভাবতেই ভাইকে ফোন করলাম। সে জানালো আসতে 10 মিনিট লাগবে। তাই শার্ট পরে হোটেলের রিসেপশনে চলে গেলাম। সেখানে পাঞ্জাবি পড়ুয়া 45 বছর হবে এমন এক ভদ্রলোককে দেখলাম। কথা বলে জানতে পারলাম উনি হোটেলের ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট। কিছুক্ষণ কথা বলে ওনাকে 10টার দিকে রুমে আসতে বলি। এর মধ্যে ভাই চলে আসলে ভাইকে নিয়ে রুমে চলে আসলাম। ভাইয়ের কাছে ওয়াশরুমের কথা কিছু বলি নাই। হালকা নাস্তা করে 8টার দিকে দুজন বাইরে হাঁটতে বের হলাম। 9:45-এ আমি একা রুমে চলে আসি। ভাই কিছু একটা জিনিস আনার জন্য একটু দূরে গিয়েছিল। রুমে এসেই রিসেপশনে ফোন করে ভদ্রলোককে আসতে বলি। 5 মিনিটের মধ্যে চলে আসেন তিনি। পরে ওনাকে রাতের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানোর পরে উনি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করেন, আমার কথাগুলো দয়া করে কাউকে বলবেন না, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্রায় 3 বছর আগে প্রতিদিনের মতোই সকাল 10টায় আমি হোটেলে আসি। কিছুক্ষণ পরে একটা ছেলে এবং মেয়ে আসে থাকার জন্য রুম খুঁজতে। কথা বলে জানতে পারি তাদের বাড়ি কুমিল্লা জেলার কোনো একটা এলাকায়। নতুন
নতুন বিয়ে করেছে তাই ঘুরতে এসেছে। আমি ওদের আইডি কার্ডের কপি রেখে 15 নম্বর রুম মানে একটি রুম দেখালে সেটি তারা পছন্দ করে এবং 5 দিনের জন্য বুক করে ফেলে। সব ঠিকই ছিল। তৃতীয় দিন সকালে ছেলেটা বেরিয়ে যায়, পরে আর আসে না। ওই রুম থেকে সারাদিন কোনো সারা শব্দ না পেয়ে ব্যাপারটা সহজভাবে নেই, কিন্তু পরের দিনও ছেলেটা যখন আসে না আর মেয়েটারও কোনো সারা শব্দ পাই না, তখন আমাদের সন্দেহ হয়। প্রতিটা রুমের একটা করে চাবি আমাদের কাছে থাকে। পরে ম্যানেজার, আমি ও আমাদের রুম বয় মিলে ওই রুমের লক খুলে রুমে যেতেই সবাই থমকে যাই। মেয়েটার হাত পায়ের সমস্ত শিরা উপশিরা কাটা এবং আমরা দেখে খুব ভয় পেয়ে যাই। ম্যানেজার সাহেব মালিককে ফোন দিলে সে বলে বিষয়টি ম্যানেজ করতে যেন জানাজানি না হয়ে যায়, তাহলে হোটেলের বদনাম হবে। আমি ম্যানেজার ও রুম বয় ছাড়া বিষয়টি সম্পর্কে আর কেউ জানে না, এটা জানালে আমাদের সমস্যা হবে, এই কথা বলে ফোন রেখে দেই। তখন ম্যানেজার আমাদের দুজনকে কোনোভাবে ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটির লাশ একটা পাটের বস্তায় রেখে দেয় এবং রুমটি বন্ধ করে দিয়ে আমাদের নিয়ে চলে যায়। সেই রাতে 1টার দিকে আমাকে আর রুম বয়কে নিয়ে রুম থেকে লাশের বস্তাটা ম্যানেজারের গাড়িতে তুলে একটা ব্রিজের উপরে নিয়ে যাওয়া হয় এবং সুরমা নদীতে আমরা সেই লাশটি ফেলে দিয়ে আসি। আমরা ভেবেছিলাম আমরা সমস্যার সমাধান করে ফেলেছি। পরের দিন ম্যানেজারের শরীর খারাপ থাকায় তিনি আমাকে সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে যান। তার বাসা হোটেল থেকে 5 কিলোমিটার দূরে। পরের দিন ম্যানেজারের বাসা থেকে ফোন আসে, আমরা জানতে পারি তিনি মারা গেছেন। আমি তাড়াহুড়ো করে ওনার বাসায় গিয়ে যা দেখি তা দেখে আঁতকে উঠি। ওনার গলাটা আলাদাভাবে ফ্লোরে পড়ে আছে, নিথর শরীরটা বিছানায়, হাত পায়ের শিরাগুলো কাটা। ওনার ছেলে জানায় সে তার মা ঢাকায় ছিল, রাতে তার বাবার সাথে কথা হলে সে বলে শরীরটা ভালো নেই, তারা যেন সকালে সিলেটে চলে আসে। সকালে সে দরজা বন্ধ দেখে ফোন দিলে নাম্বার বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে তারা, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পায় না। পরে দরজার লক ভেঙে ভেতরে আসতেই এই অবস্থা দেখতে পায়। আমাদের আর বুঝতে বাকি রইল না যে বিষয়টি সাধারণ কিছু না, কারণ যে মেয়েটির লাশ আমরা নদীতে ফেলে দিয়েছিলাম ঠিক তার মতো করেই ম্যানেজারের মৃত্যু হয়েছে। পরে আমি হোটেলে এসে রুম বয়কে সাথে নিয়ে হোটেলের মালিককে বিষয়টি জানাই। তিনি কাকতালীয় বলে আমাদেরকে বোঝায় এবং এসব বিষয় গোপন রাখতে বলে। কিন্তু পরদিন রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখি। বিপদ আঁচ করতে পেরে একজন কবিরাজের সাথে কথা বললে তিনি 2টা তাবিজ দেন আমাদেরকে। এই তাবিজ কোনোদিন যেন না খুলি সেই ব্যাপারে সাবধান করে দেন, আর রুম নাম্বার 15 যেন বন্ধ করে দিই সেটাও তিনি বলে দেন। প্রায় 1 বছর বন্ধ থাকার পরে মালিকের চিল্লাচিল্লিতে এই রুম আবারও খোলা হয়। পুরো হোটেল বুক না থাকলে এই রুম কাউকে দেখাই না। এখন ঈদ, হোটেলের রুম ফাঁকা ছিল না, আপনি অনেক অসুস্থ ছিলেন তাই দিয়েছিলাম, ক্ষমা করবেন। আর আমরা এমনিতে অনেক শাস্তি পেয়েছি। এই ঘটনার 1 মাস পরে রুম বয়ের 3 বছরের ছেলেটা মারা যায়। আমার একটা মেয়ে জন্মের 1 দিন পরে মারা যায়। আজ আমরা খুন না করেও নিজেকে খুনি মনে করি। সেদিন সত্যিটা না লুকালে হয়তো আমাদের জীবন অন্যরকম হতে পারত। চোখের পানি মুছতে মুছতে উনি বলেন, আপনারা এই রুমে থেকেন না, আমাদের অন্য রুমও খালি নেই, পাশে একটা হোটেল আছে, ম্যানেজ করছি। আমি আপনাদের জিনিসপত্র রুম বয়কে দিয়ে সেই হোটেলে পৌঁছে দেব। ওনার চোখে পানি দেখে আমার ভয় কেটে মন খারাপ হওয়া শুরু হয়। ভাই রাত 12টার পরে আসলে পাশের একটা হোটেলে আমরা শিফট করি। সিলেটে থাকাকালীন আর কোনো সমস্যা হয়নি, তবে ঢাকায় ফেরার পরে কয়েকদিন পর সেই মেয়েটি আমার স্বপ্নে আসতো। এখন আর ভয় হয় না, সে তো আমার কোনো ক্ষতি করছে না। মেয়েটির কান্না আমার কানে বাজে, আমি জানি না মেয়েটিকে, কিন্তু খুব মায়া হয় মেয়েটির জন্য। দোয়া করি মেয়েটি যেন ভালো থাকে। রাসেল ভাই, এই ঘটনা আজ পর্যন্ত কাউকে বলিনি আমি, তবে কিছু বন্ধুরা জানতো আমার জীবনে একটি ঘটনা আছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি কতটা ভয়ানক সেটা আমি জানি না, সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার বন্ধুদের আপনার মাধ্যমে ঘটনাটি জানাতে পারলে খুব খুশি হব। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। খুবই অদ্ভুত একটা ঘটনা। আমার শুধু একটা প্রশ্ন রয়েছে এখানে, আর সেটি হচ্ছে, যদি এই ঘটনা ঘটেই থাকে এবং হোটেলের যিনি ওনার তার নির্দেশে যদি সবকিছু ঘটে থাকে, এত কিছু সবার সাথে হলো, সেই হোটেলের ওনার সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন এবং যা কিছু ঘটেছে তার নির্দেশে হয়েছে, সুতরাং তারা যদি অপরাধী হয় তাহলে সেই হোটেলের যে ওনার তিনি তার থেকে বড় অপরাধী। তার সাথে কোনো কিছু হলো না কেন? এটা আমি যিনি ঘটনা পাঠিয়েছেন তার কাছেও জানতে চাই, যারা শুনলেন তাদের কাছেও জানতে চাই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি আবারও আপনাদের আমন্ত্রণ জানাই ভূত.com-এ। যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো, এবং যারা আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত নন তাদেরকে বলবো সংযুক্ত হতে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো দলেই থাকেন। আমি সাদিক মাহমুদ জামালপুর থেকে বলছি। রাসেল ভাই, আমি ভোট.com-এ একটি গল্প শেয়ার করতে চাই। ঘটনাটি আমার নানার কাছ থেকে শোনা, সম্পর্কে নানার মামা হয়, তার সাথে ঘটনাটি ঘটে। তো আমি তার ছদ্মনাম ব্যবহার করেছি, বাদশাহ কবিরাজ শেখার জন্য প্রায় কবিরাজের কাছে যায়। কবিরাজ সে তার পাশের এলাকায় থাকে, সে ছিল মুসলিম। এখানে ধর্মের নাম কেন বললাম সেটা পরে বলছি। তো বাদশাহ কবিরাজ শেখার জন্য কবিরাজের কাছে গেলে কবিরাজ যা যা করতে বলতো বাদশাহ তাই করতো, কারণ তার ইচ্ছে ছিল সে কবিরাজ শিখবে। তো সে কবিরাজের কথা অনুযায়ী সব কাজ করত। তো বাদশাদের এলাকায় আরেকটা হিন্দু কবিরাজ ছিল, সে অন্যান্য কবিরাজ থেকে আলাদা এবং সে অনেক কিছু জানতো, অন্যান্য কবিরাজ থেকে অনেক বড় আর কি। তো সে একদিন হঠাৎ মারা যায়। তো মারা যাওয়ার আগে সে বলে রাখে, যেহেতু সে ছিল হিন্দু সম্প্রদায়, তো সে বলে রাখে যে তাকে বসিয়ে মাটি চাপা দিতে। তো আপনারা হয়তো জানেন হিন্দু সম্প্রদায়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে আগুনে পোড়ানো হয়। তো তার ক্ষেত্রে সে মৃত্যুর আগে বলে গেছিল যে তাকে মাটিতে বসিয়ে মাটি চাপা দিতে। তো তার কথা অনুযায়ী তাকে মাটি চাপা দেওয়া হয় বসিয়ে। মুসলিম কবিরাজটি পরিকল্পনা করে তার মাথা দিয়ে কিছু একটা করবে। তো সে ভাবে সে ওই কাজটি ওই বাদশাহ দ্বারা করে নেবে। তো সে ভাবলো যে কাজটি আমি বাদশাকে দিয়ে করে নিই, তাহলে আমার অনেক সুবিধা হবে। তো সে বাদশাকে ডেকে এনে বলে যে বাদশাহ, তোমাকে একটা কাজ করতে হবে, এই কাজটি যদি তুমি করো তাহলে তুমি সম্পূর্ণরূপে কবিরাজ শিখতে পারবা। তো বাদশাহ বলে, হ্যাঁ বলেন, কি কাজ করবো আমি, সমস্যা নেই। তখন সেই মুসলিম কবিরাজটি বলে যে তোমাদের এলাকায় যে হিন্দু কবিরাজটি ছিল সে মারা গেছে জানো তুমি, আর তাকে যেখানে পুঁতে রাখা হয়েছে তোমাকে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে যেখানে তাকে পুঁতে রাখা হয়েছে সেখান থেকে মাটি সরিয়ে তোমাকে এক কোপে মাথাটা কেটে আনতে হবে। বাদশাহ কিছুটা ভয় পেলেও সে রাজি হয়ে যায়, সে বলে আচ্ছা ঠিক আছে আমি যাব। তখন মুসলিম কবিরাজটি বলে তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। তুমি সেখানে যে মাথাটি কেটে আনবা, আমি তোমার থেকে কিছুটা দূরে আমি দাঁড়িয়ে থাকবো। তখন বাদশাহ হবে আচ্ছা ঠিক আছে। তো তারা পরের দিন রাত ওইটা আপনার অমাবস্যা রাত ছিল। তো রাত 12টায় দুজন রওনা দেয়। তারা যায়, দুজন যায়। যাওয়ার পর কবিরাজ সে অনেকটাই ধরতে গেলে আপনার 200 পাও এরকম দূরত্ব বজায় রেখে মানে সে দাঁড়িয়ে পড়ে, আর বাদশাহ বললে তুমি যাও। তো তারপর বাদশাহ ধীরে ধীরে এগিয়ে যায়। সে কিছুটা ভয় পায়, কারণ সেখানে আসলে কোনো মানুষ চলাফেরা করতো না, একদম নিশ্চুপ আস্থা। তো সে কিছুটা ভয় পেলেও সে মনের ভিতরে একটা সাহস নিয়ে এগিয়ে যায়। তো সে কিছুটা এগিয়ে গেলে কিছু একটা শব্দ, আওয়াজ, কি একটা ঝিম আওয়াজ, এরকম আওয়াজ মানে অন্যরকম একটা আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে স্বাভাবিক ফিল করে না। তো সে আস্তে আস্তে যেখানে হিন্দু কবিরাজটিকে পুঁতে রাখা হয়েছে সেখানে আস্তে আস্তে সে যায়। এই মাটিগুলো সরিয়ে তার মাথাটা বের করার পর সে দেখে যে ওই হিন্দু কবিরাজটি তার দিকে একভাবে তাকিয়ে আছে, মানে চোখ খুলে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে যায় কিছুটা। তারপর সে বাগিটি হাতে নিয়ে যখনই বাগিটা নিয়ে ওই হিন্দু কবিরাজটির গলায় আঘাত করলো, সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ করে হাসতে শুরু করলো। ভয় পেয়ে সে আবার কূপ দিতে থাকলো। সে 3-4টা কূপ দিচ্ছে, তারপরও কাটে না, আস্তে আস্তে হাসতেই আসছে, আর মুখটা মনে হয় বড় হচ্ছে এরকম। তো সে অনেক ভয় পেয়ে যখন মুসলিম কবিরাজটিকে ডাকলো তখন থেকে সে নেই, মানে সে ওখান থেকে চলে গেছে। সে আরো ভয় পেয়ে যায়। সে এক দৌড়ে তার বড় ভাইয়ের বাড়ির ঘরের সামনে ডাকতে মানে চিৎকার করতে করতে ওই ঘরের সামনে পড়ে যায়। তো এই অবস্থায় সবাই বের হয়ে আসে। তারপর সে সব ঘটনা খুলে বলার পর কিছুক্ষণ পরেই সে মৃত্যুবরণ করে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। এটি একটি সত্য ঘটনা, ভালো লাগলে পরে শোনাবেন। রাসেল ভাই, আমার কাছে আরো ঘটনা রয়েছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই,
আশা করি ভালো আছেন। আমি মামুন, রাঙামাটি থেকে। আসলে আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। আজকে রাসেল ভাই আপনার সাথে একটা ঘটনা শেয়ার করব, যেটা ঘটে গেছে আমার এক সহকর্মীর সাথে। আমরা পুলিশে চাকরি করি হিসেবে রাতে ডিউটি করতে হয় বিভিন্ন জায়গায়। তো আমার ওই সহকর্মীর সাথে রাতে ডিউটিকালীন সময়ে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু পুলিশে চাকরি করি, ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব না, সেজন্য আমি চাইবো ঘটনাটি যদি সিলেক্ট হয় শ্রোতাদেরকে শোনাবেন। শুরুতে রাসেল ভাই আরেকটা কথা বলি, ভূত এফএমের শুরু থেকেই আমি ভূত এফএমের সাথে আছি, কখনো ঘটনা শেয়ার করা হয়নি। আজকে একটি ঘটনা শেয়ার করব। তো আমার সেই সহকর্মী আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছিল, আমি ঠিক সেভাবেই শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের কোন একটা গ্রামে, একটা এলাকায়। আমি সঙ্গত কারণে এলাকাটার নাম বলছি না। ওই ইউনিয়নে রাত্রিকালীন ডিউটি করার সময় আমার যে কলিগ, ওনার সাথে ঘটনাটি ঘটছিল। খুবই ছোট একটি ঘটনা। রাসেল ভাই, সাধারণত আমরা বেশি ডিউটি করতে গেলে অনেক সময় আমাদের পুলিশের গাড়ির রিকুইজিশনের প্রয়োজন হয়, সেজন্য আমরা সিএনজির ব্যবস্থা করা হয়। তো ওই দিন ডিউটি ছিল সিএনজিতে। রাসেল ভাই আমার সহকর্মী যেভাবে ঘটনাটি শেয়ার করছিল, আমি সেভাবেই বলছি। আমরা যথারীতি প্রতিদিনের মতো রাত 10টায় এলাকায় চলে গেলাম। এলাকায় গিয়ে এলাকার বিভিন্ন জায়গায় আমরা সিএনজি নিয়ে ঘোরাফেরা করছি। আমার সাথে দুইজন কনস্টেবল, একজন সামনে বসে, একজন আমার সাথে পিছনে। রাসেল ভাই রাত 1:30 কি 2টা হবে। তো আমরা ঘুরতে ঘুরতে সিএনজির গ্যাস প্রায় শেষ হয়ে গেছিল। তো সিএনজি যে ড্রাইভার বললো যে স্যার রাত তো বাকি আছে, গ্যাসের পরিমাণও কম, আমরা একটু রেস্ট নিই স্যার, শেষ হয়ে গেলে তো পরে ঝামেলায় পড়ে যাবো। তাই বললাম ঠিক আছে, একটা জায়গায় যে একটা খোলা জায়গায় দিয়ে দাঁড় করাও গাড়িটা। ওই ইউনিয়নটা আসলে ভিতরের দিকে খুবই নির্জন হয়ে যায় সাধারণত রাত 9টা-10টার পরেই। ভিতরে ঘন জঙ্গল আছে, জঙ্গলের ভিতর দিয়ে চিকন রাস্তা। তো আমরা ঘুরে একটা জায়গায় থামি, রাত 1:30 কি 2টা হবে। রাস্তাটা ছিল একটা মোড়। ওই মোড়ে এক পাশে আপনার দক্ষিণ পাশটা খোলা ক্ষেত, ফসলের ক্ষেত, উত্তর পাশটা একটু জঙ্গল টাইপের। তো আমি সিএনজিটার কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছি। সিএনজি ড্রাইভার আর কনস্টেবলরা সিএনজি থেকে একটু দূরে। সিএনজি ড্রাইভার মনে হচ্ছিল যে সিগারেট খেতে গেছিল। তো আমি সিএনজির পাশেই দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে ফোন টিপছি হাতে। আর ফোনের দিকে মনোযোগ থাকলেও আমি সামনে কি হচ্ছে দুই পাশে দেখতে পাচ্ছি, চোখের দৃষ্টি আছে ওইদিকে। হঠাৎ করে রাসেল ভাই দেখলাম যে সিএনজিটা হঠাৎ করে নড়ে উঠলো। তো আমি একটু দেখলাম যে কি হলো, তো করে তাকালাম, দেখলাম যে ড্রাইভার আমার পিছন দাঁড়িয়ে আছে। তো রাসেল ভাই আমার কাছে একটু খটকা লাগলো। ড্রাইভারকে দেখলাম একটু আগে একটু দূরে গেল, হঠাৎ করে সে আমার পিছনে চলে আসলো। বিষয়টা আমি অতটা পাত্তা দিইনি তখন। যাক শেষ, তার মধ্যে দাঁড়ায় আছে, আমি ফোন টিপছিলাম। রাসেল ভাই এর 10 থেকে 20 সেকেন্ড পরে দেখলাম যে সিএনজিটা মানে কেউ মানে একটু ঢালু থেকে যখন সিএনজি কেউ ধাক্কা দেয়, তখন যেভাবে সামনের দিকে চলে যায়, চলে যাচ্ছিল। তো দেখলাম যে সিএনজিটা এভাবে যেতে যেতে ক্ষেতের দিকে পড়ে যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম, এই তুমি সিএনজিটা ধরছো না কেন? তো কোনো কথা না বলে সোজা দাঁড়িয়েছিল। সিএনজিটা ততক্ষণে নিচে পড়ে গেছে। আমি একটু ধরার চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। সিএনজিটা একটু ভারী, আমার একার পক্ষে সিএনজি ধরে রাখা সম্ভব ছিল না তখন।
তো আমি ড্রাইভারকে দিকে একটু বকাঝকা করে যখন পড়ে গেছিল তখন পিছন ফিরে তখন আমি ড্রাইভারকে মানে বকা দিতে যাবো আর কি, যে কেন ধরে না এসছে গাড়িটা, তখন দেখি ড্রাইভার এখানে নাই। রাসেল ভাই আমার কাছে তখন একটু খটকা লাগলো। এরপরে গাড়ি ঘোড়া সাউন্ড হওয়ার পরে আমার কনস্টেবলরা সহ ড্রাইভার সহ দিক থেকে আসতেছে, যেদিকে তারা গিয়েছিল ওই সময়। ওই দিক থেকে আসতে বললো যে স্যার গাড়িটা পড়ে গেল যে। তো আমি ড্রাইভারকে তখন বকাঝকা করলাম যে তুমি তো আমার এখানে দাঁড়াইছিলে, তুমি গাড়িটা তুললে না কেন? তখন ড্রাইভার যে কথা বললো স্যার এই রাসেল ভাই, সেই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বললো যে স্যার আমি তো এখানে ছিলামই না, আপনি কাকে দেখছেন? আমি কিছুক্ষণের জন্য তো হয়ে গেলাম, মানে কি হলো এটা আমার সাথে এখন। পরে আমি ড্রাইভারকে বললাম যে এই ঘটনা, তখন সবাই একটু ভয় পেয়ে গেল। আমাদের গাড়িটা তো পড়ে গেল, এখন গাড়িটা তোলার জন্য তো আমাদের 3-4 জনের পক্ষে গাড়ি নিচ থেকে তোলা সম্ভব না, গাড়িটা প্রায় উল্টে গিয়েছিল। পরবর্তীতে আশেপাশের কিছু লোকজন ডেকে আমরা গাড়িটা তুলে ওই জায়গাটা খুব দ্রুত চেক করি। তো রাসেল ভাই স্যার এইভাবে আমাকে ঘটনাটা বলছিল। আসলে ঘটনাটা কতটুকু ভয়ানক তার চাইতে মনে হচ্ছে ঘটনাটা অদ্ভুত একটা ঘটনা। তো রাসেল ভাই এর রাত্রিকালীন ডিউটি করার সময় এরকম ছোটখাটো ঘটনা আমাদের সাথে ঘটে। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমি পরবর্তীতে আরো ঘটনা বলবো আপনাকে। book.com এর প্রত্যেককেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। সেই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা, কারণ